So first of all, good evening to all of you. So I think here many of you from Calcutta University. So for you guys, I'm telling you in Bengali. তো তোদের যেটা আমি বলেছিলাম, তো এটা হচ্ছে ওদের সিইউ সিবিসিএস সিস্টেম CC12 অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মানে যে কোর্সটা আছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের CC12 কোর্স CU CC12 যে কোর্সটা আছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, ওই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ফার্স্ট এন্ড অনলি ফ্রি লাইভ সেশন। ওকে, সো তোরা এই লাইভ ক্লাসটা অ্যাটেন্ড কর, ঠিক আছে? এই ক্লাসটা সবার জন্যই ফ্রি। তো আফটার দ্যাট, ইন অর্ডার টু কন্টিনিউ দ্য রেস্ট ক্লাসেস এন্ড রেস্ট কোর্স, you have to register yourself in Vision Pages by buying our premium plan. Okay, so for registration, what you all do, you have to simply inbox me. Okay, I think you all have my WhatsApp numbers. You simply inbox me. I will let you know all the premium buying processes. Okay, so for this course you have 3 faculties instructors. Sorry, বেঙ্গলি তো বলতে হবে না। তো আমি নিজেই তোদের কিছুটা দেখাবো, ঠিক আছে? তারপর আমাদের যে সৈকত অধিকারী আছেন IIT কানপুর থেকে, উনি দেখাবেন, এবং দীপচন্দ্র ঘোষ স্যার ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, উনি আজকে আছেন ক্লাসে। তোরা 3 জন মিলে আমরা তোদের এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা দেখাবো, ঠিক আছে? তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের যে এখন কোর্সটা প্রাইস হচ্ছে 2000, ঠিক আছে, 2000 টাকা। তো কিন্তু এখন একটা অফার চলছে, ঠিক আছে? তো অফারে তোরা কোর্সটা 1.5K অর্থাৎ 1500 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে? তো তোদের একটা ডেডলাইনও দিয়ে দেওয়া হবে। আমি তোদের রেসপেক্টিভ অফ যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো। তো তোরা সেই ডেডলাইন আগে রেজিস্ট্রেশন করে নিস, ঠিক আছে? কারণ অলরেডি কয়েকজন রেজিস্ট্রেশন করেও নিয়েছে, আমি তাদের নাম খেয়াল নেই কারণ তাদের মানে রোল নাম্বার গুলো মনে আছে। তো অনেকে অলরেডি রেজিস্ট্রেশন করেও নিয়েছে। তো তোরা রেজিস্ট্রেশন করে নিস, কারণ এই ফিজিক্সের কোর্সের ক্ষেত্রে কিন্তু আমাদের সিট লিমিটেড হয়, ঠিক আছে? কারণটা কি? কারণটা হচ্ছে ফিজিক্সের কোর্সের ক্ষেত্রে তোদের যেটা হবে, তোরা নিশ্চয়ই লিফটেডে দেখেছিস, কিছু স্পেশাল প্রবলেম টেস্ট সিরিজ হবে। সেক্ষেত্রে তোদের রেসপেক্টিভ ফ্যাকাল্টিসরা, মানে রেসপেক্টিভ ইনস্ট্রাক্টরসরা, প্রত্যেক ইনস্ট্রাক্টররা মানে তোদের তাদের যে টপিকটা পড়াবেন তার উপর স্পেশাল প্রবলেম টেস্ট নেবেন। তো এটা হচ্ছে এমপি স্পেশাল প্রবলেম টেস্ট। যারা জুনিয়র তোদের সিসিএফ সিস্টেমে পড়ে তারা অলরেডি জানে জিনিসটা কি। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকের খাতা ইন্ডিভিজুয়ালি চেক করে পাঠাই, মার্ক করে। সো সেই জন্য আমরা বেশি স্টুডেন্টস নিই না, ঠিক আছে? তো সেখানে বলছিলাম লিমিটেড সিটস। এবং তাছাড়াও তোদের কিছু তোদের যে আর কি সিইউ যে সিবিসিএস সিস্টেমে যে 50 মার্কসের এক্সাম প্যাটার্ন, তো ফুল লেন্থ টেস্টও তোদের নেওয়া হবে, ঠিক আছে? তো অত তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নিস, ঠিক আছে? আজ এই ক্লাসটা ফ্রি, তোরা ভালোভাবে অ্যাটেন্ড কর। তো এখানে যারা পড়াচ্ছেন তারা সবাই তোদের নিজের দাদার মতোই বলতে পারিস, ঠিক আছে? তো যা পড়াচ্ছেন ভালোভাবে জিজ্ঞাসা করিস, বুঝতে না পারলে মাঝপথে থামিয়েও জিজ্ঞাসা করিস, ঠিক আছে? ইন্টারাক্টিভ করি, মানে ইন্টারাকশন করিস, কারণ ইন্টারাকশন না করলে কিন্তু তোরা জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে? তোরা ইন্টারাকশন করলে আমাদের নিজেদেরও ভালো লাগবে, ঠিক আছে? তো সিলেবাস তো তোদের আমি গ্রুপে দিয়েছিলাম, দেখবি কিছু বুকসও দেওয়া আছে, বুকসের লিঙ্ক টু বাইও দেওয়া আছে, মানে কোথা থেকে কি বাই করতে হবে সেখান থেকে তোরা বাইও করে দিতে পারিস, কিন্তু না কিনলেও কোনো অসুবিধা নেই। আশা করি আমাদের যে নোটস দেওয়া হবে, দিস ইজ মোর দ্যান এনাফ। ওকে, আর তোদের স্পেশাল প্রবলেম টেস্টটা কি? স্পেশাল প্রবলেম টেস্টটা তোদের যেটা হবে মেনলি, এটা কেন নেওয়া, এটা ক্ষেত্রে তোদের যে মানে সুবিধাটা হবে সেটা হচ্ছে তোরা এই স্পেশাল প্রবলেম টেস্টের থ্রু তোরা যেমন ইউনিভার্সিটি এক্সামে হেল্প পাবি, অ্যাজ ওয়েল অ্যাজ কম্পিটিটিভ এক্সাম পারপাসেও কিন্তু তোরা অনেকটা সাহায্য হবে, ঠিক আছে? কারণ তোদের মেনলি দেখ, থিওরিটিক্যাল কোশ্চেন তো প্রিভিয়াস সাথে অনেক রিপিট হয়, যদি কোশ্চেন ঘোরে তাহলে সেখানে প্রবলেমই এদিক ওদিক থেকে দিতে পারে, ঠিক আছে? তো সেটা তোদের অনেকটাই হেল্প হবে, ঠিক আছে? সো what I told you all, our seats are limited. So be an early runner and register yourself by inboxing me. Okay, thank you, Soikot. You may continue now. ওকে, তো তোমার কথা নিশ্চয়ই শোনা যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো যেটা হচ্ছে সবার প্রথম একটা কথা, আমি কোনো স্যার নয়, আমি তোদের মধ্যে একজন স্টুডেন্ট, এবং আমি বর্তমানে IIT কানপুর থেকে মানে এমএসসি করছি। তো তোরা আমাকে দাদা বলেই ডাকবি, অসুবিধা নেই। আর সেকেন্ড কথা হচ্ছে, আমি যে কোর্সটা 1 মিনিট কেউ অ্যাডমিট হচ্ছে। ওকে, ঠিক আছে। তো আমার যেটা সিলেবাসটা আমি একটু প্রথমে দেখাতে চাই, যেটা অ্যাকচুয়ালি মানে সিবিসিএস সিস্টেমের যেটা সিলেবাস স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের। তো আমি সিলেবাসটাকে দেখাতে চাই, ঠিক আছে? আমি স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার হয়েছে তো নাকি? রেসপন্স করার জন্য। হ্যাঁ, শেয়ার হয়েছে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ভিজিবল?
হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর তোদের সিবিসিএস সিস্টেমে যে সিলেবাসটা রয়েছে তার বেসিক্যালি দুটো মেইন পার্ট রয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন। তো এই ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যে পার্টটা রয়েছে সেটা অপূর্বদা এবং দীপ্তেন্দ্রদা ওটা কভার করাবে। তো ওটা ওরা কভার করাবে। তারপরে অ্যাকচুয়ালি আমি যদি মানে ভাবতে চাই, ইনিশিয়াল যে পার্টটা রয়েছে ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে মানে তুই যদি বলতে চাস তে তোদের 50 নম্বরের কোশ্চেন আছে। তো সেখানে মোটামুটি আউট অফ 20, মোটামুটি 25 to 30 মার্কস তোরা এই সামনের পার্ট থেকেই পাবি। এবং তারও মধ্যে হচ্ছে আমি যদি আরো স্পেসিফিক্যালি কিছু বলতে চাই, আমি কিছু টার্ম বলবো সেটা হয়তো তোরা এখন কিছু বুঝতে পারবি না। যেমন আমি বলবো এখানে ক্যানোনিক্যাল এনস্যাম্বল। তো এই এই পার্টটা থেকে কিন্তু খুব বেশি কোশ্চেন আছে। তো তো মানে ওই পার্টটা খুব ভালোভাবে করতে হবে তোদেরকে। আর আমি যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল, ঠিক আছে? তো সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেল স্ট্যাটিস্টিক্স আছে, কোন স্ট্যাটিস্টিক্সকে ফলো করে, বিভিন্ন রকম পার্টিকেলস রয়েছে। সেই পার্টিকেলস গুলো কি স্ট্যাটিস্টিক্স ফলো করবে, যেরকম বোস সায়েন্স স্ট্যাটিস্টিক্স ফলো করবে না, ম্যাক্সওয়েল বোলজম্যান না, ফেরমি ডিরাক। এখন নাম সম্পর্কে কোনো কিছু ঘাবড়ানোর দরকার নেই, নাম নিয়ে অত কিছু ডিটেলসে যাওয়ার দরকার নেই। আমি জাস্ট সিলেবাস সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া মানে দিচ্ছি আর কি, ঠিক আছে? তো এই পার্টটা আমি করাবো, সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস থেকে আমি পড়াবো। আর ফার্স্ট পার্ট যেটা রয়েছে, ফার্স্ট পার্টটা পড়াবে হচ্ছে অপূর্বদা এবং দীপ্তেন্দ্রদা মিলে, দুজন মিলে ওটা কভার করাবে, ঠিক আছে? তো সিলেবাস সম্পর্কে আর কিছু কোনো কারো ডাউট আছে বলতে পারিস। না ঠিক আছে। ঠিক আছে, তো মানে আমি কি বললাম অ্যাকচুয়ালি সবাই বুঝতে পেরেছি আমি কোন পার্ট থেকে শুরু করব? আমি শুরু করব সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস থেকে। তার মধ্যে বোর সায়েন্সের স্ট্যাটিস্টিক্স আছে, রেডিয়েশন মানে এই যে এখানে এখানে একটা উল্লেখ করা রয়েছে, রেডিয়েশন পার্ট যেটা উল্লেখ করা রয়েছে, যেটা এখানে যেটা আসলে উল্লেখ করা রয়েছে সেটা হচ্ছে, 1 মিনিট আমি পেনটা চেঞ্জ করি। হ্যাঁ, এই যে রেডিয়েশন অফ ক্লাসিক্যাল অ্যান্ড কোয়ান্টাম অ্যাসপেক্ট, এই বোর সায়েন্স স্ট্যাটিস্টিক্স যেটা হচ্ছে সেকেন্ড থার্ড পার্টটা, ওরই কিছু অ্যাপ্লিকেশন, ঠিক আছে? যেটা তোরা অলরেডি কোয়ান্টাম মেকানিক্সে পড়ে এসেছিস, দেখ যেমন প্ল্যাঙ্ক ব্ল্যাক বডি রেডিয়েশন, ডিসপ্লেসমেন্ট ল, তারপরে হচ্ছে এখানে রাইলে জিন্স ল, এগুলো করে কিন্তু সব পড়ে এসেছিস, ঠিক আছে? তো তারই আমি উইথ দ্য হেল্প অফ বোর সায়েন্স স্ট্যাটিস্টিক্স কিভাবে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন লটাকে আমি ডিরাইভ করতে পারবো, তো সেটা সব আমি দেখাবো। তো এটা এই পার্টটা হচ্ছে, এখান থেকে কিন্তু কোশ্চেন ম্যাক্সিমাম মানে ডিস্ট্রিবিউশনের মধ্যেও কিন্তু কোশ্চেন এখান থেকে যথেষ্ট ভালো পরিমাণে রয়েছে। তুই যদি আমাদের বেলায় মানে 2023-এর কোশ্চেন পেপার স্টাডি করিস প্রিভিয়াস ইয়ারে, সেখান থেকে দেখবি যে ম্যাক্সিমাম যে যারা মোটামুটি ফার্স্ট পার্টটা নাও করেছিল, তারা মোটামুটি মোর দ্যান দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে পেয়েছিল, ঠিক আছে? আর একটা পার্ট রয়েছে সেটা হচ্ছে ফেরমি স্ট্যাটিস্টিক্স, এটাও খুব ইম্পর্টেন্ট পার্ট। এখান থেকে বিভিন্ন ধরনের প্লট করতে যায়, যেমন ফেরমি ফাংশন কি, ফেরমি ফাংশনের ডেরিভেটিভ কি, ঠিক আছে? এই সমস্ত প্লটগুলো করতে যায়। তো আর এখানে কিছু রেফারেন্স বুক লেখা আছে। রেফারেন্স বুকের মধ্যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর যদি ওয়ান অফ দ্য ফাইনেস্ট বুক কেউ বলতে চায় সেটা অবশ্যই পাথরিয়া। পাথরিয়ার বাইরে সেরকম কিছু নেই। এছাড়াও অনেক কিছু বই এখানে লেখা রয়েছে, যেমন বিকে আগরওয়াল, এটা খুব ভালো বই, ঠিক আছে? রিপ যেটা রয়েছে, এই বাই আর রিপ যেটা, সেটা হচ্ছে কিন্তু তোদের র্যান্ডম ওয়ার্ক প্রবলেম রয়েছে। তোরা ক্লাসিক্যাল মেকানিক্স এর যেটা রয়েছে মানে কম্পিউটার যেটা প্র্যাকটিক্যাল পরিমাণে র্যান্ডম র্যান্ডম ওয়ার্ক মানে তোকে করতে হবে, এবং সেটা কিন্তু খুবই ক্রুশিয়াল আইডিয়া র্যান্ডম ওয়ার্ক বোঝা, ঠিক আছে? তো তার জন্য অবশ্যই রিপ করতে পারিস। রিপ স্ট্যাটিস্টিক্যাল মানে ওই র্যান্ডম ওয়ার্কের জন্য খুবই ভালো বই। আর হচ্ছে ইউএন নন্দী যেটা রয়েছে, ডক্টর ইউএন নন্দীর বইটা, এটা হচ্ছে প্রবলেম প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? প্রবলেম প্র্যাকটিসের জন্য খুব ভালো বই, খারাপ নয়। তবে আমি যেটা বলতে চাইছি হচ্ছে, বই নাও কেনে, তাও যদি আমাদের ক্লাসগুলো তোমার ভয়েসটা ব্রেক করে যাচ্ছে না তো? প্রবলেম হতে পারছে আর এখন একটু ঠিক আছে? আস্তে আসছে। একটু ডাল আসছে সাউন্ড, আর মাঝে মধ্যে কেটে যাচ্ছে, নেটওয়ার্ক ইস্যু মনে হয়। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, যে ওই বললি ওরকমই কিছু, মানে আগের মতনই আসছে, বাট ওই একটু ডাল আসছে আর কি, মানে মোটামুটি মানে শোনা আচ্ছা যাচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওই যেটা বললাম ওই বইগুলো, এই বইয়ের পাঠটা তোরা শুনতে পেয়েছিস সবটা? বইয়ের পার্টের ওই ওখানেই মাঝে মধ্যে ব্রেক করেছিল। আচ্ছা আচ্ছা, তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এখানে রেফারেন্স বুক বলতে যেটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর, সেটা হচ্ছে পাথরিয়া। পাথরিয়া হচ্ছে ওয়ান অফ দ্য জেম বুক, এর মানে এর বাইরে কিছু হয় না। কারণ অনেকে যারা অ্যাডভান্স স্টাডি করতে চায় তারা বেসিক্যালি পাথরিয়াই পড়ে, ঠিক আছে? এছাড়াও এখানে লেখা লেখা রয়েছে বিকে আগরওয়াল, এই বইটা খুব ভালো। আর যেটা তোদের সেমিস্টার 5-এ রয়েছে, মানে করসপন্ডিং যেটা ল্যাব রয়েছে, ওই ল্যাবে হচ্ছে ওই
র্যান্ডম ওয়াক প্রবলেম থেকে করতে হয়। র্যান্ডম ওয়াক প্রবলেমের জন্য ইনিশিয়াল পার্টটা থেকে পড়ার জন্য এ রিফ এই বইটা খুব ভালো, ঠিক আছে। আর এই ডক্টর ইভেন নন্দী যেটা বললাম এই বইটা, সেটা হচ্ছে প্রবলেম প্র্যাকটিসের জন্য খুব ভালো। এবার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে তোদের যে কোর্সটা রয়েছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স, খুব প্রিলিমিনারি কোর্স, ঠিক আছে। যারা অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়বে পরের সেমিস্টারে, তাদের জন্য এই বইগুলো খুব লাগবে। কিন্তু আমরা যেটা পড়াবো অ্যাকচুয়ালি ক্লাসে এবং করসপন্ডিং যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে, সেগুলো যদি কেউ ভালোভাবে করে, তাহলে কিন্তু এই পার্টটা মানে অনেকটাই কভার হয়ে যাবে, যথেষ্ট ভালো নাম্বারই পাওয়া যাবে। এই বিষয়ে মানে কোনো নেই আর কি, ঠিক আছে। তো এই বিষয়ে আর কারো কোনো ডাউট রয়েছে? যেটা বললাম সিলেবাস বা বুক বলতে পারি। এই ইউএন নন্দী যে বইটা, এটা কি মানে রেফারেন্স বই, মানে ফর প্রবলেম সেটের জন্য বইটা? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ওখানে থিওরিও রয়েছে, বাট থিওরি মানে বলবো হচ্ছে যদি বলা যায় বেটার দেন, মানে অবশ্যই পাচ্ছি খুব ভালো থিওরি এবং যথেষ্ট অ্যাডভান্স বুক। তার জন্য অবশ্যই তোকে বেশি আগে বুঝতে হবে ভালো করে। প্রবলেম বলতে, প্রবলেমের জন্য বলতে পারি শিবান নন্দী ভালো, কারণ অনেক প্রবলেম অনেকগুলো করা রয়েছে এবং এক্সাম্পল যথেষ্ট ভালো দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং সিউর পার্সপেক্টিভে সিউতে যেমন কোশ্চেন আসে সেই হিসেবে ভালো, ইউএন নন্দী খারাপ না, ঠিক আছে। আর কিছু কারো ডাউট? কারোর কিছু ডাউট নেই তো? রেসপন্স করতে হবে, একটু কোঅপারেট করলে না, সুবিধা হয় আর কি। না, ডাউট নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আহ, আমার একটু সমস্যা হতে পারে নেটওয়ার্কের, আসলে আমি তো ঘরের মধ্যে আছি। এবার পুরো মানে গেটটা বন্ধ অ্যাকচুয়ালি আর কি, তো সেই জন্য অসুবিধা হতে পারে। যাই হোক, এখন পুরো ক্লিয়ার তো ভয়েস? অসুবিধা নেই? হ্যাঁ, এখন ক্লিয়ার আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো আমি যেটা অ্যাকচুয়ালি আজকে আজকে তো ফ্রি কোর্স, প্রিলিমিনারি কোর্স। তো আবার প্রিলিমিনারি কেটে গেল, কোর্সের মধ্যে মাঝে মাঝে কেটে যাচ্ছে না তো কথাটা। হ্যাঁ 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 হ্যাঁ, মাঝে মধ্যেই কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া এক মিনিট। ঠিক আছে, এবার যাতে শোনা যাচ্ছে? ইয়েস ইয়েস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরে এখন হ্যাঁ, এবার ওয়েদারের ঠিক আছে। প্রবলেম আছে, তো এখন ওয়েদারের প্রবলেমের জন্য হ্যাঁ নেটওয়ার্ক হ্যাঁ ইস্যু হবে, ঠিক আছে। ওটা এখন ওয়েদার হ্যাঁ প্রচন্ড খারাপ সব জায়গাতেই, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, এবার ঠিক আছে, ক্লিয়ার তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি একটু বেসিক কিছু বলতে চাই প্রিলিমিনারি আইডিয়া সম্পর্কে, মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটা এটা ভিজিবল যেটা বোর্ডটা অ্যাকচুয়ালি যেটা আমি লিখবো? হ্যাঁ, ভিজিবল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আবার স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স যাই বলিস না কেন, সেটা শুরু করার আগে জানতে হবে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স, তাই তো? তো স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স, আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স শুরু করার আগে আমি বলতে চাইছি তোরা এখন অব্দি দু ধরনের মেকানিক্স পড়েছিস, তাই তো? ক্লাসিক্যাল মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্স, ঠিক? হ্যাঁ, হ্যাঁ, এবার আমাকে একটু কেউ রেসপন্স কর, ক্লাসিক্যাল মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে ডিফারেন্সটা কোথায়? মানে আমাকে কেন কোয়ান্টাম মেকানিক্স পড়তে হলো ক্লাসিক্যাল মেকানিক্স ছেড়ে দিয়ে? এনিওয়ান? এই তো কোয়ান্টাম মেকানিক্সে আর কি জিনিসগুলো মাইক্রোস্কোপিক ক্ষেত্রে আলোচনা করা হয়। মাইক্রোস্কোপিক ক্ষেত্রে আলোচনা করা হয়, যেমন? যেমন পার্টিকেল ওই ইন দ্য বক্সের ক্ষেত্রে, মানে ফর ইফ ইউ কনসিডার অ্যান ইলেকট্রনের বিহেভিয়ার কিরকম কি হবে, সেই সেই জন্য তো আমরা ক্লাসিক্যাল মেকানিক্স যাতে সেভাবে আমরা ডিসক্রাইব করতে পারবো না, তাই জন্য কোয়ান্টাম মেকানিক্স আসে ফিল্ডে। আচ্ছা 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 আচ্ছা, তোরা তো এই সেমিস্টারে কোয়ান্টাম মেকানিক্স পড়েছিস, আগের সেমিস্টারও পড়েছিস হয়তো। আচ্ছা, অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্সের মানে কোন জায়গাটা থেকে কোয়ান্টাম মেকানিক্স ইভলভ হলো, কেউ কিছু বলতে পারবি? এনিওয়ান? ডুয়েল নেচার। ডুয়াল নেচার, ডুয়াল নেচার আগেও কিছু রয়েছে। সব থেকে প্রথমে যেটা ওই বলছি সেটা ব্ল্যাক ব্ল্যাক বডি বডি। রেডিয়েশন থেকে। ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছিল। সেটা তো আছে, ওটা তো ওর ওর তারও পরবর্তী ক্ষেত্রে হলো। সবার প্রথমে যেটা বিজ্ঞানীদের মধ্যে খটকা লেগেছিল সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, তাই তো? ব্ল্যাক বডি রেডিয়েশনের যে কার্ভটা ছিল, সেটাকে তারা হ্যাঁ, ক্লাসিক্যালি ব্ল্যাক বডি রেডিয়েশন। একদম। তো ক্লাসিক্যাল মেকানিক্সের তখনকার সময় মানে যেই সমস্ত বিজ্ঞানীরা, মানে বিশেষ করে প্ল্যাঙ্ক বলিস বা রায়লে জিন্স বলিস, এরা কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সের উপর মানে খুব
মানে ওদের বিশাল ভরসা ছিল, মানে ওরা চেয়েছিল সমস্ত জিনিসগুলোকে ক্লাসিক্যালি আমরা ব্যাখ্যা করতে পারবো। এবার ক্লাসিক্যাল মেকানিক্স কি করে? ক্লাসিক্যাল মেকানিক্স হচ্ছে তোর ক্লাসিক্যাল যে পার্টিকেল গুলো রয়েছে, যেগুলো ভিজিবল পার্টিকেল, সেই সমস্ত পার্টিকেল গুলো ডায়নামিক্সে স্টাডি করতে পারে। যেমন একটা লরি এগিয়ে চলে যাচ্ছে, তার ডায়নামিক্স স্টাডি করতে পারবে ক্লাসিক্যাল মেকানিক্সের সাথে, বা অন্য যে কোনো ক্লাসিক্যাল পার্টিকেল যেটাতে ভিজিবল সেটাকে তুই স্টাডি করতে পারছিস ক্লাসিক্যাল মেকানিক্স। এবার যখন ব্ল্যাক বডি রেডিয়েশন ব্যাপারটা এলো, বিজ্ঞানীদের মধ্যে ব্ল্যাক বডি রেডিয়েশন ওই যে কার্ভটা, ডিস্ট্রিবিউশন কার্ভটা অ্যাকচুয়ালি এলো, সেই কার্ভটাকে যখন ক্লাসিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করা মানে হচ্ছিল, তখন দেখা গেল যে ক্লাসিক্যালি অনেক অ্যাপ্রোচ, অনেক অ্যাপ্রক্সিমেশন নেওয়া হলো, কিন্তু নিয়ে কিছু কাজ হলো না অ্যাকচুয়ালি, তাই তো? তাহলে যখন সাব অ্যাটমিক লেভেলের যখন কোনো জিনিসকে আমি ব্যাখ্যা করতে চাইছি, তখন কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স সেখানে ব্যর্থ হচ্ছে। তার মানে আমি এখন অব্দি দুটো মেকানিক্স জেনেছিলাম, একটা ক্লাসিক্যাল, একটা কোয়ান্টাম, কিন্তু তারপরও আমাকে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স জানতে হচ্ছে কেন? কারণ স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স হচ্ছে ফিজিক্সের এমন একটা ব্রাঞ্চ যেখানে উইথ দ্য হেল্প অফ প্রবাবিলিটি থিওরি, তোরা অনেকেই প্রবাবিলিটি থিওরি জানিস, প্রবাবিলিটি থিওরি সবাই জানিস তো, মোটামুটি আইডিয়া কিছু আছে বেসিক? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে। তো উইথ দ্য হেল্প অফ প্রবাবিলিটি থিওরি, সেই প্রবাবিলিটি থিওরির সাহায্য নিয়ে আমরা মাইক্রোস্কোপিক্যাল যে কোনো সিস্টেমের মাইক্রোস্কোপিক্যাল স্টেটগুলোকে প্রথমে ডিফাইন করব। সেই ডিফাইন করার পর সেই মাইক্রোস্কোপিক্যাল স্টেট থেকে ম্যাক্রোস্কোপিক্যাল স্টেটকে আমরা পরবর্তীতে বর্ণনা করব। এবার অনেকগুলো বড় বড় টার্ম বলে দিলাম, হোয়াট ইজ মাইক্রোস্কোপিক্যাল, হোয়াট ইজ ম্যাক্রোস্কোপিক্যাল, আসছি। তো এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরোপুরি যেটা বলতে চাস ইন্টারলিঙ্ক উইথ থার্মাল ফিজিক্স, মানে যেটা হচ্ছে বেসিক্যালি থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্স পড়েছিস তাই তো? পড়েছিস থার্মোডাইনামিক্স সবাই? হ্যাঁ হ্যাঁ। থার্ড সেম। হ্যাঁ। আচ্ছা, থার্মোডাইনামিক্স এর মধ্যে, আচ্ছা আমাকে বলতো, থার্মোডাইনামিক্স এর মধ্যে তোরা যখন এনট্রপিকে ডিফাইন করেছিলিস, আচ্ছা হোয়াট ইজ এনট্রপি অ্যাকচুয়ালি, কে বলতে পারবি? এনিওয়ান? রেসপন্স কর কেউ, তোরা পড়েছিস থার্মোডাইনামিক্স পড়েছিস? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এনট্রপি হয়তো যদি আমি, এন্ট্রপি এন্ট্রপি একটা এমন মানে সিস্টেমটা কতটা চাওটিক ডিফাইন করে। আচ্ছা মানে বেসিক্যালি কতটা র্যান্ডমনেস তার মধ্যে রয়েছে সেটাকে ডিফাইন করে entropy। ডিগ্রি অফ র্যান্ডমনেসটাকে ডিফাইন করে হ্যাঁ, বেসিক্যালি। একদম 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 ঠিক আছে। আচ্ছা এনট্রপি আমি যখন লিখেছিলাম এখানে, ধর আমি লিখলাম হচ্ছে এনট্রপি এস, আমরা আমরা ডাইরেক্ট ডিফাইন করেছিলাম এস। আমরা কি কোথাও বলেছিলাম যে এটা কোথা থেকে আসছে? বলিনি, তাই তো? না রেসপন্স করতে হবে। ডাইরেক্ট। হ্যাঁ, আমরা কি করেছিলাম? উই ডিফাইন এস, সামথিং এস, ঠিক কি না? আচ্ছা আমাকে কেউ কেউ বলতে পারবি হ্যাঁ এসটা অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপিক প্যারামিটার না ম্যাক্রোস্কোপিক প্যারামিটার? এটা মাইক্রোস্কোপিক তো, মানে আমি তো একদম একদম মানে মাইনিউট ডিগ্রি যখন ডিফাইন করছি তখন তো মাইক্রোস্কোপিক হওয়া উচিত। একদম একদম, দিস ইজ মাইক্রোস্কোপিক প্যারামিটার। এবার বক্তব্য যেটা হচ্ছে, তাহলে টেস্টটা কি করে মাইক্রোস্কোপিক হলো আরেকবার মানে বুঝতে পারলাম না, অনুভব যেটা বলুন। এসটা কি মাইক্রোস্কোপিক আছে সেটাই সেটাই আমি স্টাডি করবো এখানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের সাহায্যে, ঠিক আছে? আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল, সেটা হচ্ছে যেটা আমরা থার্মাল ফিজিক্স পড়েছিলাম বা যাই বলিস না কেন ওই থার্মোডাইনামিক্স, সেখানে আমরা ডাইরেক্ট ডিফাইন করেছিলাম এস, কিন্তু এসটা অ্যাকচুয়ালি যে মাইক্রোস্কোপিক প্যারামিটার সেটাকে আমরা কিন্তু ডিফাইন করিনি, তাই তো? ঠিক কিনা? আমরা এই স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্সে ওটাই ডিফাইন করবো যে যে কোনো মাইক্রোস্কোপিক প্যারামিটারকে কিভাবে ডিফাইন করা যায়, ঠিক আছে? বোঝা গেল প্রথম পয়েন্ট? তার মানে স্ট্যাটিস্টিক্যাল যেটা ফিজিক্স সেটা হচ্ছে প্রবাবিলিটি থিওরির সাহায্য নিয়ে মাইক্রোস্কোপিক্যাল প্যারামিটার গুলোকে ডিফাইন করবো। মাইক্রোস্কোপিক্যাল প্যারামিটার গুলোকে ডিফাইন করার পর সেখান থেকে ম্যাক্রোস্কোপিক্যাল সিস্টেমে আমি যাবো। আমাদের থার্মোডাইনামিক্সে আমরা যে সমস্ত প্যারামিটার গুলোকে ডিফাইন করি, যেমন ধর বলিস অ্যাভারেজ এনার্জি, এর জন্য সব ম্যাক্রোস্কোপিক্যাল প্যারামিটার। সেই ম্যাক্রোস্কোপিক্যাল প্যারামিটার গুলোকে আমরা লিখবো হচ্ছে ইন টার্মস অফ এন্ট্রপি, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আসবো, সেটা আমি দেখাবো, ঠিক আছে? এটা হলো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের পরে আমার মেন বই, মানে মেন উদ্দেশ্য। তারপরে যেটা আছে, যেটা হচ্ছে বললাম, যেটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে যেটা স্টাডি করার মেন উদ্দেশ্য, সেটা আমার এখানে কিছুটা লেখা রয়েছে। যেমন দেখ এখানে আমরা থার্মোডাইনামিক্সে ডিফাইন করেছিলাম হচ্ছে এনট্রপি, দেখ যেটা বললাম অ্যাকচুয়ালি আর কি, সেটা কিন্তু একটা মাইক্রোস্কোপিক্যাল প্যারামিটার, ঠিক আছে? বোঝা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, এবার যেটা হচ্ছে আমরা ডাইরেক্ট ডিফাইন করেছিলাম এসটাকে, কিন্তু আমরা কখনোই এই এই আপাতত কি ফর্ম এখানে লেখা আছে এসব দেখার কোনো দরকার নেই। আমরা এসটাকে কিন্তু ডিফাইন করেছিলাম জাস্ট এস হিসেবে, কিন্তু তখন আমরা কিছু বলিনি যে এসটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে না আসছে, কিছুই বলিনি। আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের সাহায্য নিয়ে দেখাবো যে এসটা অ্যাকচুয়ালি র্যান্ডমনেস থেকে ডিফাইন করছে, সেটা হচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেটের উপর ডিফাইন করে। এবার
আরেকটা টার্ম যেখানে চলে আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ মাইক্রোস্টেট, হোয়াট ইজ ম্যাক্রোস্টেট। আচ্ছা, মাইক্রোস্টেট বা ম্যাক্রোস্টেট বলার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে হোয়াট ইজ ফেজ স্পেস। আচ্ছা, ক্লাসিক্যাল মেকানিক্স যখন আমরা স্টাডি করি, তো ক্লাসিক্যাল মেকানিক্সের যে কোনো ডাইনামিক্স স্টাডি করার জন্য আমার মেনলি দুটো প্যারামিটার লাগে। কেউ বলতে পারবি এই দুটো প্যারামিটার কি কি হতে পারে? এনিওয়ান, কেউ বলতে পারবি? আচ্ছা, ঠিক আছে। তো ক্লাসিক্যাল মেকানিক্সে যখন আমরা কোনো স্টাডি করি কোনো সিস্টেমকে, সেক্ষেত্রে দুটো যে প্যারামিটার লাগে সেটা হচ্ছে এক পজিশন, এক হচ্ছে মোমেন্টাম। ঠিক আছে? এই পজিশন এবং মোমেন্টাম যদি আমি জানতে পারি কোনো ক্লাসিক্যাল সিস্টেমে, সেই 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 ক্লাসিক্যাল সিস্টেমটার পুরো ডায়নামিক্সটাকে আমি ডিফাইন করতে পারবো। বোঝা গেল? এবার এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে এই ফেজ স্পেস যেটা বলতে চাইছে সেটা হচ্ছে তোদের জেনারেলাইজ কোঅর্ডিনেটর আইডিয়া রয়েছে নিশ্চয়ই, তোরা পড়েছিস ল্যাগ্রেঞ্জের মেকানিক্স? হ্যাঁ, পড়েছি। হ্যাঁ, তো এখানে আমরা যেটা ডিফাইন করব সেটা হচ্ছে কিউ, যেটা এক্স, যেটা আমি ডিফাইন করছি এক্স, সেটা ইন জেনারেল আমি ডিফাইন করবো হচ্ছে জেনারেলাইজ কোঅর্ডিনেট কিউ দিয়ে, আর পি থেকে ডিফাইন করবো হচ্ছে সিম্পল মোমেন্টাম পি দিয়ে। ঠিক আছে? এবার যেটা বলতে চাইছে, ধর আমি সিঙ্গেল পার্টিকেলকে ডিফাইন করছি ওয়ান ডাইমেনশন মোশনে। তার মানে কি, এর করসপন্ডিং ওয়ান ডাইমেনশন মোশন মানে তার করসপন্ডিং একটাই পজিশন থাকবে এক্স, যেটাকে আমি লিখবো পরবর্তী ক্ষেত্রে সিম্পল কিউ আকারে, এবং তার করসপন্ডিং একটা মোমেন্টাম থাকবে পি, যেটাকে আমি লিখবো হচ্ছে পি আকারে। এত অব্দি ক্লিয়ার সবার? হ্যাঁ। ঠিক আছে তো? এবার আমি এমন একটা কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন করছি, এখানে আমি এক্স অ্যাক্সিস বরাবর লিখবো হচ্ছে কিউ, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর লিখবো হচ্ছে পি। এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা ডিফাইন করলাম, এটাকে বলা হচ্ছে ফেজ স্পেস কোঅর্ডিনেট, যেখানে আমার এক্স অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে পজিশন, ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে মোমেন্টাম। বোঝা গেল? এটাকে ঠিক কি আছে, কোঅর্ডিনেট বলে বললে? এটাকে বলা হচ্ছে ফেজ স্পেস কোঅর্ডিনেট। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, এবার তুই ফেজ স্পেস কোঅর্ডিনেটের মধ্যে যে কোনো একটা পার্টিকুলার যদি পয়েন্টকে ডিফাইন করিস, ধর আমি একটা পয়েন্ট ডিফাইন করলাম, তাহলে এর তো একটা কোঅর্ডিনেট হবে। মানে ধর বললাম কিউ, কিউ1 পি1। ঠিক আছে? এই যে কোঅর্ডিনেটটা যেটা লিখলাম কিউ1 পি1 টার্মে, এটাকে বলা হচ্ছে প্রত্যেকটা ফেজ পয়েন্ট, বা যেটাকে বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট। এই টার্মগুলো কিন্তু মাঝে মাঝে মনে রাখতে হবে। ঠিক আছে? বোঝা গেল? এবার যেটা বক্তব্য, এবার ধর আমি, হ্যাঁ, কারো কি কে কিছু বলছিলিস বল? না, না, ওটা কিছু বলিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার ধর আমি এমন একটা কনসিডার করলাম, আমি এখানে কি কনসিডার করেছিলাম, সিঙ্গেল পার্টিকেল ওয়ান ডাইমেনশন মোশনে যাচ্ছে। এবার আমি কনসিডার করছি সেটা হচ্ছে, ধর একটা সিঙ্গেল পার্টিকেল আমার কাছে রয়েছে, সেটা থ্রি ডিতে মুভ করছে, থ্রি ডাইমেনশনে মুভ করছে। ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু বল, যদি সিঙ্গেল পার্টিকেল থ্রি ডিতে মুভ করে, তাহলে তার কটা করসপন্ডিং পজিশন হতে পারে, কটা করসপন্ডিং মোমেন্টাম হতে পারে? এনিওয়ান? পজিশন তিনটে হবে, মোমেন্টাম একটাই হবে। মোমেন্টাম একটাই হবে? শিওর? আচ্ছা, ঠিক আছে, ভয় পাওয়ার দরকার নেই, তো মানে নির্ভয় বলতে পারিস। আর কেউ কিছু বলবি? আচ্ছা, ঠিক আছে। যখন একটা সিঙ্গেল পার্টিকেল থ্রিতে মুভ করছে, তখন তার করসপন্ডিং তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট পজিশন হবে। ধর এক্স, ওয়াই, জেড, এবং তার ডিফারেন্ট ডিফারেন্ট তিনটে ডিরেকশন, তিনটে মোমেন্টামও থাকতে পারে। আমি যদি বলি ধর, এরকম আমি যদি কোঅর্ডিনেটটাকে সাজাই, ধর পি, পিকে যেটা আমরা ইন জেনারেল ধরলাম হচ্ছে এক্স, ওয়াই, জেড, এটা তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট। তাহলে যে কোনো পার্টিকেলের একটা পজিশন যদি আমি ধরি এখান পজিশনটা, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। সিমিলারলি আমি মোমেন্টামকেও কিন্তু পি এক্স, পি ওয়াই এবং পি জেড, এই তিনটে টার্মে লিখতে পারবো। তার মানে এখানে আমার কটা কোঅর্ডিনেট হলো যায়? ছটা। ঠিক আছে? তাহলে আগের ক্ষেত্রে যেটা হয়েছিল, পি আর কিউ দুটো, তাহলে সিঙ্গেল পার্টিকেল যদি এতে মুভ করে, সিঙ্গেল পার্টিকেল ওয়ান ডিতে মুভ করে, তাহলে তার টু ডি ফেজ স্পেস পাওয়া যাবে। ঠিক আছে? টু ডি ফেজ স্পেস পাওয়া যাবে, কারণ দেখ পি আর কিউ একটা একটা পজিশন, একটা মোমেন্টাম, তাহলে তার টু ডি ফেজ স্পেস হবে। এবার যদি সিঙ্গেল পার্টিকেল থ্রি ডিতে মুভ করে, তাহলে দেখ তিনটে ডিফারেন্ট পজিশন, তিনটে ডিফারেন্ট মোমেন্টাম, তাহলে কটা হচ্ছে টোটাল? ছটা। সিক্স ডাইমেনশন লাগবে। আচ্ছা, আমাকে একটু বলতো এই সিক্স ডাইমেনশন কি প্লট করতে পারবো? এনিওয়ান? কেউ?
তো সিক্স ডাইমেনশন কি করে প্লট করবো? মানে ওই এক্স ওয়াই জেড কে নিয়েই করতে হবে? হ্যাঁ, তাহলে আমাকে আলাদা 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 করে ডিফাইন করতে হবে। মানে পজিশন করসপন্ডিং যে স্পেসটা আমার কাছে রয়েছে তাকে আমি ডিফাইন করলাম এরকম ভাবে, মোমেন্টামে করসপন্ডিং যে স্পেসটা রয়েছে সেটাকে আমি ডিফাইন করবো কিরকম ভাবে, এরকম ভাবে। এটা পিএক্স, এটা পিওয়াই, এটা পিজেড। বোঝা গেল? হ্যাঁ, এরকমই বলতে পেরেছি, এরকমই বলছিলাম। এরকম ভাবে আমি ডিফাইন করতে পারবো, তাই তো? ঠিক আছে। হ্যাঁ, তাহলে যদি সিঙ্গেল পার্টিকেল 3 ডাইমেনশনে মুভ করে তাহলে তার করসপন্ডিং যেটা স্পেস ফেজ স্পেস হবে সেটা 6 ডাইমেনশনাল ফেজ স্পেস হবে। ঠিক আছে। এই 6 ডাইমেনশনাল যেটা 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 6 ডাইমেনশনাল স্পেস এটাকে বলা হচ্ছে মিউ স্পেস। এর নামটা হচ্ছে মিউ স্পেস বলা হয়। তাহলে তোকে যখনই কোশ্চেনে বলবে যে ডিফাইন মিউ স্পেস, তার মানে তোকে বুঝতে হবে যে সেই তোর সিস্টেমটার মধ্যে সিঙ্গেল পার্টিকেল মুভ করছে 3 ডাইমেনশনে। আচ্ছা, এবার আমাকে যদি বল কেউ যে আমার কাছে n নাম্বার পার্টিকেল রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট, n নাম্বারের পার্টিকেল যদি 3D তে মুভ করে তাহলে সেক্ষেত্রে আমার কি হওয়া উচিত? এই কনসেপ্টটা কিন্তু বলা যাবে। এনিওয়ান কে বলতে পারবি? 6n হবে একদম না মানে? হ্যাঁ, হ্যাঁ। একদম একদম। যদি একটা পার্টিকেলের 3D তে মুভের জন্য তোর কাছে 6টা তোর ডিগ্রিজ অফ ফ্রিডম হয় ডিফারেন্ট ডিফারেন্ট, তাহলে যদি n পার্টিকেল তাহলে অবশ্যই 6 ডাইমেনশনাল তাহলে শেষ হবে। তুই সেটাকে কখনোই ড্র করতে পারবে না, কি নয় কি? হ্যাঁ, ড্র ওটা draw করতে করা পারবো যাবে না। না। ড্র করতে পারবো না। এই 6 ডাইমেনশন যেটা স্পেস যাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি গামা স্পেস। ঠিক আছে। এগুলো সবই ক্লাসিক্যাল মেকানিক্স এর মধ্যেই পড়ছে, যেটা দীপ্তেন্দুদা অপূর্বদা আবার বলবে। আমি জাস্ট প্রিলিমিনারি কিছু বলার চেষ্টা করছি অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল মেকানিক্স এর মধ্যে কি মেন মানে মোটিভটা অ্যাকচুয়ালি আমাদের। ঠিক আছে। তো এটা গেল হচ্ছে ফেজ স্পেস। তারপরে আমি যে প্রথমেই যেটা বলেছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স উইথ দ্য হেল্প অফ মাইক্রোস্কোপিক প্যারামিটার আমরা ডিফাইন করব ম্যাক্রোস্কোপিক প্যারামিটার গুলোকে। তাহলে এবার জানতে হবে হোয়াট ইজ ম্যাক্রোস্কোপিক প্যারামিটার মানে কি, তার করসপন্ডিং ম্যাক্রোস্টেট হবে, এবং হোয়াট ইজ মাইক্রোস্কোপিক প্যারামিটার তার করসপন্ডিং মাইক্রোস্টেট পাবো। এবার দেখ, মাইক্রোস্টেট ডিফাইন করার জন্য আচ্ছা আমাকে আমি তোর আচ্ছা, কাছে একটা ইয়ে ছিল, হ্যাঁ, আচ্ছা বল। বলছি যে ওই মিউ স্পেস যেটা বললো ওটা ফর ইট ইজ ডিফাইন্ড ফর আ সিঙ্গেল পার্টিকেল, আর গামা স্পেসটা হচ্ছে n নাম্বার অফ পার্টিকেলস এর জন্য। পার্টিকেল, একদম একদম। সিঙ্গেল পার্টিকেল যদি 3D তে মুভ করে তার করসপন্ডিং যে স্পেসটা সেটা হলো মিউ স্পেস। আর যেটা সিঙ্গেল পার্টিকেল না হয়ে এন পার্টিকেল 3D তে মুভ করে তাহলে তার স্পেসটাকে বলা হবে গামা স্পেস। এটা হচ্ছে বেসিক্যালি নাম। ঠিক আছে। জাস্ট তোকে কোশ্চেনের মধ্যে তোকে এরকম নাম মানে কোশ্চেনে এমন নাও বলতে পারে যে ডিফাইন মানে লেট আস কনসিডার সিঙ্গেল পার্টিকেল মুভিং ইন 3D, তোকে ডাইরেক্ট বলতে পারবে লেট আস কনসিডার আ মিউ স্পেস। তখন তোকে বুঝে নিতে হবে যে কোশ্চেনটার মধ্যে বলতে যেটা তোকে সিঙ্গেল পার্টিকেল 3D তে। ঠিক আছে। বুঝে গেল যে আমাকে কোয়ারিটা করলি তার কি ক্লিয়ার হয়েছে কিছু? হ্যাঁ, 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 বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আমি আরো কিছু ডিফাইন করতে চাইছি ফেজ স্পেস সম্পর্কে এখানে। আচ্ছা, আমি প্রথমে ডিফাইন করলাম সেটা হচ্ছে ফেজ স্পেস, যেটা হচ্ছে পজিশন আর একটা কি ছিল বল কেউ? মোমেন্টাম। আচ্ছা, মোমেন্টাম। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ছিল আমার পজিশন, যেটাকে আমি ইন জেনারেল কিভাবে লিখবো, জেনারেলাইজ পজিশন একেবারে কিউ। ঠিক আছে। আর একটাকে লিখবো হচ্ছে পি। আমি বললাম যে এর প্রত্যেকটা পয়েন্ট একটা একটা আমার কাছে কি পয়েন্ট, আমি বললাম কি বললাম, রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট। ঠিক আছে। বা যাকে বলা হচ্ছে ফেজ পয়েন্ট, আমি পাশে লিখিয়ে দিচ্ছি এখানে ফেজ পয়েন্ট বা যাকে বলে রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট। ঠিক আছে। আচ্ছা, আমাকে তো অনেকে বলতেই পারে আচ্ছা দাদা আমি এখানে শুধুমাত্র পয়েন্টই কেন নেবো, তাই তো আমি এটা কার্বও নিতে পারি, ঠিক কি না? এবার হ্যাঁ, যদি আমি এখানে একটা কার্ভ নিই এরকম ভাবে, তাহলে তাহলে তো এই অনেকগুলো পয়েন্ট থাকবে। হ্যাঁ তাহলে অনেকগুলো পয়েন্ট হবে। এবার আমি বলছি যে এই কার্ভের প্রত্যেকটা পয়েন্ট তাহলে আমার কাছে একটা করে রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট হবে, ঠিক কি না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার মানে কি ওই পার্টিকেলটা তার মানে এইটা আমি এটা এটা যেটা বলছে যে আমি কার্ভটা যেটা ড্র করেছি সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে ফেজ পেজ ট্র্যাজেক্টরি। তোরা আমরা যেটা কার্টেসিয়ানে প্লট করি সে কারণে আমরা বিভিন্ন রকম ট্র্যাজেক্টরি আঁকি না, সাইন কি এক্স বললো আনলাম, ওটাকে? ফেজ স্টেট? এটাকে বলা হচ্ছে ফেজ পেজ ট্র্যাজেক্টরি। ঠিক আছে। যেমন আমরা ধরো আমরা যদি সাইন এক্স আঁকি, এক্স আর মানে যদি আহ, এটা ধর ফাংশনটা এফ অফ এক্স আর যদি বরাবর এক্স, সেটা ইকুয়াল টু ধর আমি বললাম এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। সাইন এক্স এরকম প্লট হয়, হয়তো। তার মানে এটা কি করছে, এটা এবার ফাংশন অফ এফ এক্স সেটাই মানে হচ্ছে তোর ওয়াই,
তার মানে কি এটা এক্স ওয়াই প্লেনে একটা ট্র্যাজেক্টরিকে সে ড্র করছে। সিমিলারলি এখানেও কিউ আর পি এই স্পেসটা হচ্ছে ফেজ স্পেস। ফেজ স্পেসে কোনো একটা ট্র্যাজেক্টরি যেটা আমাকে বোঝায় ফেজ স্পেস ট্র্যাজেক্টরি, এবং আর প্রত্যেকটা পয়েন্টকে বলা হচ্ছে ফেজ স্পেস পয়েন্ট বা রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট। এটা আরেকটা নাম আছে, এটাকে বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট। ঠিক আছে, এবার যেটা বক্তব্য, আমার এই ফেজ স্পেসটা অ্যাকচুয়ালি মাহাত্ম্যটা কোথায়? এই ফেজ স্পেসটাকেই আমি কিন্তু নাম্বার অফ মাইক্রোস্টেট ক্যালকুলেট করতে পারবো। এবার মাইক্রোস্টেট ম্যাক্রোস্টেটে যাওয়ার আগে আমি মানে এই ক্যালকুলেশনটা করার আগে আমি বলতে চাই হোয়াট ইজ মাইক্রোস্টেট, হোয়াট ইজ ম্যাক্রোস্টেট। ম্যাক্রো আচ্ছা, তোরা অনেকে কয়েন টসিং এর শুনেছিস তাই তো? আর আমার কাছে দুটো কয়েন রয়েছে, ঠিক কিনা? দুটো কয়েন রয়েছে, কয়েনের একটা অংশ কি থাকে হেড, অপর প্রান্তে কি থাকে টেল। এবার আমি দুটো কয়েনকে সাইমালটেনিয়াসলি টস করছি, টু কয়েন টস। এর আউটপুট কি কি হতে পারে আমাকে বল কেউ? 4টে হবে। চারটের মধ্যে কি বল? ওই হেডেড, হেড টেল, টেল হেড, টেল টেল। হ্যাঁ, তার মানে কি, মানে বক্তব্য হচ্ছে দুটোই হেড আসতে পারে, ঠিক, দুটোই টেল আসতে পারে, আরেকটা কি আসতে পারে, একটা হেড আসতে পারে, একটা টেল আসতে পারে। এর বাইরে কিছু আউটপুট যাবে? না। এর বাইরে কিছু আউটপুট যাবে না। এবার তার মানে এবার আমি যদি বলি আরো স্পেসিফিক্যালি যদি বলতে চাইছি, আমার কাছে দুটো কয়েনই রয়েছে, আমি কয়েনগুলোকে ডিফাইন করে দিলাম, একটা এ কয়েন, একটা বি কয়েন। বোঝা গেল? আমি বলছি আমি এই দুটো কয়েনকে সাইমালটেনিয়াসলি টস করলাম, টস করে দেখলাম প্রথমটায় এও টেল এলো, বিও টেল এলো, একটা আউটপুট। এও হেড এলো, বিও হেড এলো, দুটো আউটপুট। তারপরে বললাম এটা এলো হেড, বিটা এলো টেল। আবার বললাম এটা এলো টেল, এটা এলো হেড। এইটার মধ্যে এটার মধ্যে পার্থক্যটা কিছু বলতে কিছু বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ। বল, কি কিছু বলছিলিস? মানে ওই 3 নম্বর যেটা বললে ওটা আর কি প্রবাবিলিটি, একটা হেড থাকবে আর একটা টেল থাকবে, সেটা এও হতে পারে বিও হতে পারে। আর একদম। এটা স্পেসিফিক বলে দেওয়া হলো যে এ তে হেড থাকবে আর বি তে টেল থাকবে, অথবা এ তে টেল থাকবে বি তে হেড থাকবে। হ্যাঁ, তার মানে আমি ব্যাপারটা কি এখানে বোঝাতে চাইলাম সেটা হচ্ছে এটাকে আমি বলতে চাইছি খালি চোখে আমি যদি দেখে যদি বুঝতে পারি, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আচ্ছা দুটো কয়েন নিয়ে টস করলে কি কি আউটপুট হতে পারে গো, তখন আমি বলবো দুটো হেড আসতে পারে, দুটো টেল আসতে পারে, একটা হেড অথবা একটা টেল, এটা বলবো। ঠিক আছে, এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ম্যাক্রোস্কোপিক্যাল সিস্টেম। আমি আরো কিছু ডিফাইন করবো ম্যাক্রোস্কোপিক্যাল সিস্টেমের জন্য। আমি আগে একটা বেসিক মানে ভিউ পয়েন্ট দেওয়ার চেষ্টা করছি ম্যাক্রোস্কোপিক্যাল প্যারামিটারটা কি। ম্যাক্রোস্কোপিক প্যারামিটার মানে দেখ এখান থেকে দেখে মনে হচ্ছে কি আমি এখানে এই ওয়ান হেড আর ওয়ান টেলটাকে পার্টিকুলারলি ভাবে কিন্তু ডিফাইন করছি না, আরো স্পেসিফিক্যালি আমি যাচ্ছি। মানে ধর একটা অ্যাটম, অ্যাটমের মধ্যে, আচ্ছা অ্যাটম বাদ দিলাম, ধর সিম্পল একটা আমি যদি কনসিডার করি একটা নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসের মধ্যে আমি বলতে চাচ্ছি কি আছে নিউট্রন প্রোটন রয়েছে। তো আমি বললাম ঠিক আছে নিউট্রন প্রোটন রয়েছে, এবার কেউ যদি সেটাকে আরো গভীরে যায় তার মধ্যে আরো অনেক ফান্ডামেন্টাল পার্টিকেল কোয়ার্ক ফোয়ার্ক সব আছে, যাচ্ছি না। তো বক্তব্য যেটা সেটা হচ্ছে যখন একটা হেড একটা সেলকে আমি পার্টিকুলারলি ভাবে ডিফাইন করে দিচ্ছি আরো গভীরে গিয়ে, ঠিক আছে, তখন এই যে সেটগুলো আমি পেলাম সেটাকে বলবো হচ্ছে মাইক্রোস্টেট। আর মাইক্রোস্টেট আরেকবার বলো আচ্ছা মাইক্রোস্টেটটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটা আগে ডিফাইন করে দিচ্ছি, এটা হচ্ছে মাইক্রোস্টেট। মাইক্রোস্টেট যে যেটা যেটা তুই বললি অ্যাকচুয়ালি, ধর আমি দুটো কয়েনে টস করছি, আমার কাছে দুটো কয়েন, এ এ কয়েন একটা বি কয়েন একটা, আমি প্রথমে ডিফাইন করছি না আমার কোনটা এ কয়েন কোনটা বি কয়েন।
আমি বললাম যে দুটো কয়েনকে নিয়ে আমি সাইমালটেনিয়াসলি টস করবো, তাহলে আমার কাছে কি কি আউটকাম হতে পারে? কেউ বলবে আচ্ছা দুটো হেড আসবে, দুটো টেল আসবে, অথবা কি হবে একটা হেড একটা টেল। তাহলে এটা একটা কি একটা বাইরের মানে বাহ্যিক ভিউ পয়েন্ট থেকে তুই দেখছিস, এটা এরকম হতে পারে। তো সেটাকে বলা হচ্ছে ম্যাক কোয়েশ্চেন। ম্যাক কোয়েশ্চেন মানে হচ্ছে যেটা তুই মানে ওই সিস্টেমটার গভীরে গিয়ে কিছু দেখছিস না, সিস্টেমটাকে বাইরে থেকে আউটার ভিউ পয়েন্ট থেকে দেখছিস, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ম্যাক কোয়েশ্চেন। এবার কেউ বললো না আমি ওয়ান হেড ওয়ান টেল যেটা রয়েছে সেটাকে আমি আরো গভীরে গিয়ে দেখতে চাইছি যে অ্যাকচুয়ালি কোন কয়েনটার মধ্যে হেড আসছে কোন কয়েনটার মধ্যে টেল আসছে। তার মানে কি আমি আরো ইনার ডিপে গেলাম, ওই পুরো সিস্টেমটা ইনার ডিপে গিয়ে দেখলাম যে না এই ওয়ান হেড ওয়ান টেলটার আরো কিছু মানে যেমন তোরা পড়েছিলিস আহ, যখন এনার্জির তোরা মানে ওই পার্টিকেল এনে 3D বক্স পড়েছিস, পার্টিকেল এনে 3D বক্স, সেখানে কিছু ডিজেনারেসি ব্যাপার তোরা পড়েছিলিস নিশ্চয়ই। কারো কি মনে আছে হোয়াট ইজ ডিজেনারেসি? হ্যাঁ, যখন ওই সেম এনার্জি স্টেট অনেকগুলো মানে মানে কোয়ান্টাম মেকানিক্যাল টার্মে অনেকগুলো আইগেন ফাংশন মানে সেম এনার্জি স্টেট বিলং করে, সেটাই তো ডিজেনারেসি হয়। হ্যাঁ, মানে সেম এনার্জি স্টেট ডিফারেন্ট আইগেন স্টেট, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখ কিছু মিল পাচ্ছি সেটার সঙ্গে এটা। ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, সেম স্টেট চলে আসছে। তার মানে দেখ আমি যদি যদি বলি যে আচ্ছা আমার কাছে ধর হেড পড়ছে তার জন্য এনার্জি ধর বললাম আমি এক, আমি হেড পড়লে আমি তাকে তাকে 1 টাকা দেবো, আর টেল পড়লে তাকে আমি 1 টাকা দেবো, ঠিক আছে? তার মানে দেখ এখানেও সে একটা হেড পড়েছে একটা টেল পড়েছে, সে 2 টাকাই পেয়েছে, কিন্তু 2 টাকাটা পেয়েছে তার দুটো ডিফারেন্ট জোন। প্রথম জন ফার্স্ট ক্ষেত্রে পেয়েছে 1 টাকা, তার পরবর্তী ক্ষেত্রে পেয়েছে 1 টাকা, তার পরবর্তী ক্ষেত্রে এ জন পেয়েছে 1 টাকা, তার পরবর্তী ক্ষেত্রে বি জন পেয়েছে 1 টাকা। মানে দেখ এনার্জিটা সেম কিন্তু স্টেট গুলো ডিফারেন্ট হয়েছে। বুঝতে পারছি কি বললাম? রেসপন্স কর কেউ। এখানে আরেকবার বলো। আরেকবার বলে এই জায়গাটা। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাইছি এটা যেটা আমরা ডিজেনারেসি ব্যাপারটা যেটা বুঝেছিলাম, যেটা ধর কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে, সেখানে কি বলেছিলাম একটা সেম এনার্জি স্টেট তারা দুটো ডিফারেন্ট হবে। ধর আমি বললাম ডিজেনারেসি টু, তার মানে কি সিঙ্গেল এনার্জি স্টেটের করসপন্ডিং তোর কাছে দুটো ডিফারেন্ট আইডেন্টিটি পাওয়া যাবে, তাই তো? কিন্তু তাদের এনার্জি সেম। এখানে দেখ একটা হেড একটা টেল পড়ছে, এদের ক্ষেত্রে যদি আমি মানে ভিউ পয়েন্টটা দেখি ব্যাপারটা কিন্তু সেম, একটা হেড একটা টেল এখানেও পড়ছে, ঠিক কিনা? কিন্তু কি হচ্ছে সিস্টেমটার আরো ইনার লেভেলে গিয়ে দেখছি প্রথম ক্ষেত্রে এর মধ্যে হেড পড়ছে বি এর মধ্যে টেল পড়ছে, সেকেন্ড ক্ষেত্রে এর মধ্যে টেল পড়ছে বি এর মধ্যে হেড পড়ছে। তাহলে দেখ সিস্টেম তো একটা ডিজেনারেট টাইপের সিস্টেম হচ্ছে না? হ্যাঁ, ঠিক। আচ্ছা, আহ এবার বক্তব্য যেটা সেটা হচ্ছে আমি তো সবসময় এই মানে হেড টেল বা এরকম কয়েন টসিং নিয়ে কাজ করবো না, আমাকে যে কোনো একটা ফিজিক্যাল সিস্টেমকে ডিফাইন করতে হবে, তাই কি না? তাহলে ফিজিক্যাল সিস্টেমের ক্ষেত্রে মেইন যে আমার যে প্যারামিটার সেটা হচ্ছে তিনটে: নাম্বার অফ পার্টিকেল, ভলিউম এবং এনার্জি। এই তিনটে হচ্ছে মেন প্যারামিটার। এই তিনটে প্যারামিটারকে দিয়ে আমি যে কোনো যে কোনো সিস্টেমকে মানে ম্যাক্রোস্কোপিক্যালি ডিফাইন করতে পারবো, ঠিক আছে? নাম্বার অফ পার্টিকেল, ভলিউম এবং এনার্জি। এবার কেউ বলতে পারে যে আমি বললাম আচ্ছা আমার কাছে ধর একটা বক্স রয়েছে এরকম, এই বক্সটার মধ্যে আমি বললাম এন নাম্বার পার্টিকেলস রয়েছে, পার্টিকেলটার ভলিউম হচ্ছে পার্টিকেল মানে পুরো বক্সের ভলিউম হচ্ছে এবং টোটাল এনার্জি হচ্ছে আমি বললাম। এবার কিন্তু এবার যেটা বক্তব্য সেটা হয় নাম্বার অফ পার্টিকেল, ভলিউম এবং এনার্জি এই তিনটে যদি আমি বলে দিই, আমি বলে দিই আচ্ছা এই বক্সটার মধ্যে এন নাম্বার পার্টিকেল রয়েছে, ভি হচ্ছে তার ভলিউম এবং এনার্জি হচ্ছে তাহলে আমি সিস্টেমটাকে বাহ্যিকভাবে বললাম। তার মানে বললাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাক্রোস্কোপিক্যাল প্যারামিটার, মানে ম্যাক্রোস্কোপিক্যালি আমি সিস্টেমটাকে ডিল করার চেষ্টা করছি, ঠিক আছে? ম্যাক্রোস্কোপিক্যাল। এবার আমি বললাম আমি আরো ফুটিয়ে দেখতে চাইছি আমার মধ্যে যে এই এন নাম্বার অফ পার্টিকেলটা রয়েছে, তার মধ্যে ধর বললাম N1 নাম্বার পার্টিকেল আমার কিছু রয়েছে, N2 পার্টিকেল কিছু রয়েছে, N3 পার্টিকেল কিছু রয়েছে, এরকম হয়ে 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 এন নাম্বার অফ এন পার্টিকেল রয়েছে। তার মানে কি এদের টোটাল সামটা কত হওয়া উচিত তুই বলতে পারবি? কত হওয়া উচিত? এনই হবে। একদমই টোটাল নাম্বার পার্টিকেল এনই হবে। এবার আমি বলছি আচ্ছা এন নাম্বার অফ পার্টিকেলের মধ্যে এনার্জি আছে ধর এপসাইলন 1, এর মধ্যে পার্টিকেলের এনার্জি রয়েছে এপসাইলন 2, এর মধ্যে পার্টিকেলের এনার্জি রয়েছে এপসাইলন 3, এরকম হয়ে হয়ে এন নাম্বার অফ যেটা এন এন রয়েছে তার করসপন্ডিং এনার্জি হচ্ছে এপসাইলন এন। তার মানে কি
আমি যদি এরকম লিখতে চাই n1 epsilon 1 প্লাস n2 epsilon 2 এরকম হয়ে 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 nn epsilon n, এটা কত হওয়া উচিত? ই হবে। একদমই একদমই টোটাল এনার্জি আমার কাছে ই হবে। এবার যেটা আমি আমার যে কোর্স স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন এটাকেই ডিল করবে। স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন আমাকে বলবে যে আমি অ্যাকচুয়ালি সিস্টেমটাকে এমন ভাবে সাজাবো যার জন্য আমার মানে কিরকম ভাবে আমি সাজালে n নাম্বার অফ পার্টিকেল করসপন্ডিং এনার্জি E1 হবে, n2 নাম্বার পার্টিকেল করসপন্ডিং এনার্জি E2 হবে, n3 পার্টিকেলের এনার্জি মানে n3 নাম্বার পার্টিকেলের করসপন্ডিং এনার্জি এপসাইলন 3 হবে। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন যেটা বোঝায় সেটা হচ্ছে এই মাইক্রোস্কোপিক্যাল যে সিস্টেমগুলো যে আমার কাছে স্টেটগুলো রয়েছে সেটা আমি কিরকম ভাবে ডিফাইন করতে পারবো। তার মানে ব্যাপারটা যেটা দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন আর কিছুই নয়। সেখানে তোর কাছে পার্টিকুলার কিছু নাম্বার অফ পার্টিকেলস রয়েছে, করসপন্ডিং এনার্জি বলে দিয়েছে, তোকে সিস্টেমটাকে এমন ভাবেই সাজাতে হবে যার জন্য তুই টোটাল এনার্জি ই পাবি। এবং তোকে শুধুমাত্র সাজালেই হবে না, তোকে দেখতে হবে সিস্টেমটার মধ্যে যেন ইকুইলিব্রিয়াম থাকে, তাই তো? কোনো কোনো সিস্টেম এমন ভাবে তুই ধর একটা আহ, ঘরের মধ্যে একটা ধূপ জ্বেলে দিলি, কিছুক্ষণ পরে দেখলি কি ধূপের পুরো ধোঁয়াটা ঘরের মধ্যে ছড়িয়ে গেছে, ঠিক কিনা? তাহলে তাহলে ওই সিস্টেমটা নিজেকে এমন ভাবে ইভলভ করে দিয়েছে যাতে সিস্টেমটার মধ্যে একটা পুরোপুরি ইকুইলিব্রিয়াম ক্রিয়েট হয়েছে। বোঝা গেল আমি কি বললাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আমাদের যে বেসিক ফান্ডা অফ স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশনে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে আমাদের কাছে এরকম কিছু পার্টিকেল থাকবে এবং করসপন্ডিং কিছু এনার্জি লেভেল থাকবে। সেগুলোকে আমরা এমন ভাবেই সাজাবো যাতে তার করসপন্ডিং, আমি মানে কিছু টার্ম উল্লেখ করতে চাইছি না, যেমন ধর এখানে আমি যদি বলে দিই হচ্ছে যেটা তার করসপন্ডিং নাম্বার অফ ম্যাক্রোস্টেট সেটা সেটা নাম্বার অফ মাইক্রোস্টেট সেটা হচ্ছে ম্যাক্সিমাম হবে, সেটা সেটা তো ফার্স্ট পার্টটা সেটা আসবে। কিন্তু বক্তব্য যেটা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন, মানে ডিস্ট্রিবিউশন পার্টটা হচ্ছে এটাই যে আমি স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশনে এমন কিছু নিয়ে প্যারামিটারগুলোকে নিয়ে ডিফাইন করব যেখানে আমি এটাই দেখবো যে আমার কাছে কি মোস্ট প্রবাবল ওয়েটা রয়েছে যার জন্য আমি সিস্টেমটাকে এমন ভাবে সাজাবো সিস্টেমটা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। বুঝতে গেছেন কি বললাম? এটা আরেকবার বলো। আচ্ছা ঠিক আছে। তো স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশনের যেটা মেন ফান্ডা সেটা হচ্ছে এটাই যে আমি সিস্টেমটাকে এমন ভাবেই ডিফাইন করব যে এমন ভাবেই আমি যেটাকে ডিফাইন করবো সেখানে আমি একটা মোস্ট প্রবাবল ওয়ে খুঁজবো। মোস্ট প্রবাবল ওয়ে খুঁজবো, সেই ওয়েতে আমার কাছে টোটাল নাম্বার পার্টিকেল এন থাকবে, টোটাল এনার্জি ই থাকবে। সেটাকে নিয়ে আমি এমন ভাবেই সাজাবো যেটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। মানে থার্মাল ইকুইলিব্রিয়াম থাকবে মানে হচ্ছে মানে কি, থার্মাল ইকুইলিব্রিয়াম মানে কেউ কিছু জানিস, এমন কেউ কিছু এনি আইডিয়া হোয়াট ইজ থার্মাল ইকুইলিব্রিয়াম? মানে ওর এনভায়রনমেন্টের সাথে কোনো রকম মানে টেম্পারেচার এনার্জি একদম এক্সচেঞ্জ একদম হবে না। একদমই তাই, একদমই তাই, একদম তাই। মানে কি সিস্টেমটা পুরোপুরি কি বলবো আইসোলেটেড সিস্টেম, ঠিক কি না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এরকম ক্ষেত্রে আমরা ব্যাপারটা ডিস্ট্রিবিউশন ব্যাপারটা এটাই যে আমার কাছে পার্টিকুলার এন নাম্বার পার্টিকেল থাকবে, টোটাল এনার্জি ই থাকবে, এবং আমরা থার্মাল ইকুইলিব্রিয়ামে দেখব যে কোন মোস্ট প্রবাবল ওয়েটাতে রাখতে পারলে আমার n1 পার্টিকেলের এনার্জি এপসাইলন 1, n2 পার্টিকেলের এপসাইলন 2, n3 পার্টিকেলের এপসাইলন 3 এগুলো হবে। এটাই হচ্ছে কাজ। এবং এটার করসপন্ডিং যেটা পাওয়া যায় সেটাকে বলা, তার করসপন্ডিং যেটা সেটা হচ্ছে মাইক্রোস্টা ম্যাক্সিমাম হবে। থার্মাল ইকুইলিব্রিয়ামে আসা মানে তার করসপন্ডিং মাইক্রোস্টা ম্যাক্সিমাম হয়, এটা মনে রাখবে, ঠিক আছে? মাইক্রোস্টা ম্যাক্সিমাম হবে। এবার কত রকম ভাবে সাজাবো তার উপর ডিফাইন করছে তোর কাছে তিনটে ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্স। একটাকে বলা হচ্ছে এমবি স্ট্যাটিস্টিক্স, তাকে বলা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে পুরোপুরি ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স। আরেকটা হচ্ছে এফডি স্ট্যাটিস্টিক্স, এটাকে বলা হচ্ছে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স, যাকে বলা হচ্ছে থার্মিডিরাক স্ট্যাটিস্টিক্স। আর একটা হচ্ছে বিই স্ট্যাটিস্টিক্স, যাকে বলা হচ্ছে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। এই দুটো হচ্ছে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স। কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স মানে বুঝতে পারছিস কোয়ান্টাম মেকানিক্যাল যে পার্টিকেল গুলোকে আছে সেগুলোকে আমি নিয়ে ডিল করবো এখানে। বুঝা যাচ্ছে? কিছু ফ্লেভার পাচ্ছিস? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আর এমবি স্ট্যাটিস্টিক্স যেটা আছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল পার্টিকেলকে নিয়ে আমি ডিল করবো, ঠিক আছে? এত অব্দি আমি করছি, তার আগেও আমার কিছু বলা যেটা আছে সেটা হচ্ছে ফেস সেশনে আমরা এখন আটকে গেছিলাম। তাহলে আমার যেটা কাজ হবে পরের পরের দিন থেকে সেটা হচ্ছে আমি স্টার্ট করবো কোথা থেকে, এই ডিস্ট্রিবিউশন থেকে। ডিস্ট্রিবিউশনে আরো স্পেসিফিক্যালি করতে থেকে স্টার্ট করবো এমবি থেকে। বোঝা গেল আমি পরের দিন থেকে কি স্টার্ট করতে চাইছি অ্যাকচুয়ালি গোলটা আমার? রেসপন্স করছে? হ্যাঁ, ম্যাক্সওয়েল বোলসম্যান থেকে।
হ্যাঁ, আমি তাহলে তাহলে আমি কি বললাম, ম্যাক্সওয়েল বলছি মানে একটা স্ট্যাটিস্টিক্স যেখানে আমি ক্লাসিক্যাল পার্টিকেলকে নিয়ে ডিল করবো। এর ভেতরে কি আছে না আছে সেটা সেটা অনেক কিছু রয়েছে, ঠিক আছে, সেটা আমি যাচ্ছি না, এখন কিছু যাচ্ছি না। আমি চাইছি ওটা পরের দিন থেকে শুরু করতে। আপাতত আমি ফ্লেভারটা দিয়ে রাখছি, আমি পরের দিন থেকে কি করবো। আমাদের মেন ফান্ডা তাহলে কি, এই তিনটে স্ট্যাটিস্টিক্সকে স্টাডি করা, ঠিক আছে। এবং তিনটে স্ট্যাটিস্টিক করসপন্ডিং কি ডিফাইন করে, ওর বেসিক ফান্ডা হচ্ছে এটাই যে আমার কাছে এন নাম্বার পার্টিকেল থাকবে, করসপন্ডিং টোটাল এনার্জি ই থাকবে। আমি একটা মোস্ট প্রবাবল ওয়ে খুঁজবো, যেই মোস্ট প্রবাবল ওয়েতে এন নাম্বার অফ পার্টিকেলকে এমন ভাবে সাজাবো যার করসপন্ডিং এন ওয়ান পার্টিকেল এনার্জি এপসাইলন ওয়ান, এন টু পার্টিকেলের এপসাইলন টু, এরকম হবে। এবং সিস্টেমটা থার্মাল ইকুইলিব্রিয়ামে হবে। থার্মাল ইকুইলিব্রিয়াম থাকবে মানে তার করসপন্ডিং মাইক্রোস্টেটটা ম্যাক্সিমাম হবে। এই মাইক্রোস্টেটের আরো খুব গভীরে ব্যাখ্যা করা যায়, সেটাকে ওই ফার্স্ট যে আছেন উনি অপূর্বদা এবং দীপ্তদা ওটা বলবে ব্যাপারটা। আমি তো ফেভার দিয়ে রাখলাম হোয়াট ইজ মাইক্রোস্টেট, হোয়াট ইজ ম্যাক্রোস্টেট। এটা কি বোঝা গেছে? অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইলাম মাইক্রোস্টেটটা কি। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আমি যেটা আর কিছু বলে যেটা শেষ করতে চাই সেটা হচ্ছে ফেস স্পেস সম্পর্কে। আমরা তো আটকে গেলাম তাই তো ওখানটা, ফেস স্পেসটা নিয়ে আর কিছু বলা উচিত। আচ্ছা, আমি আবার ডিফাইন করছি ফেস স্পেসটাকে আমার। তাহলে ফেস স্পেস মানে কি হলো আমার, কি স্পেস বললাম ওটা, পজিশন আর মোমেন্টাম। মোমেন্টাম। পজিশন মোমেন্টাম স্পেস, তাই তো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দিক বরাবর আমার কিছু রয়েছিল কিউ মানে জেনারেলাইজ পজিশন, আর এই দিক বরাবর কি হয়েছিল মোমেন্টাম, ঠিক। হ্যাঁ, এবার যেটা বললাম, আমি বললাম যে ওই ফেস স্পেসের একটা কার্ভ আমি যদি এখানে ড্র করি, এটাকে কি কার্ভ বলা হয়, সরি বললাম। ফেস স্পেস ট্র্যাজেক্টরি। ফেস Yes. স্টেট, হ্যাঁ। তাহলে আমি নিলাম সিম্পল ট্রাজেক্টরি, ঠিক আছে। আর ওর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্টে কি বলা হয়, ট্রাজেক্টরির ফেস পয়েন্ট। রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট। রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট। তার মানে দেখ, আমার কাছে ধর আমি এবার একটা সিস্টেম কনসিডার করছি সিম্পল হারমোনিক অসিলেটর। সিম্পল হারমোনিক অসিলেটরের হ্যামিল্টনিয়ানটা কেউ জানিস? হ্যামিল্টনিয়ান মানে কি সেটা জানিস অ্যাকচুয়ালি কেউ? এনিওয়ান? হ্যামিল্টনিয়ানটা বেসিক্যালি এনার্জিটাকেই বলে। তার মানে সিস্টেমটা টোটাল এনার্জি বোঝায়, তাই তো হ্যামিল্টনিয়ান? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি হ্যামিল্টনিয়ানটাকে করসপন্ডিং নিলাম টোটাল এনার্জি ই। তাহলে সিম্পল হারমোনিক অসিলেটরের করসপন্ডিং বল আমাকে এনার্জি কি লিখবো আমি এখানে, কাইনেটিক এনার্জি লিখবো, তাই তো। কাইনেটিক এনার্জি কি হবে, হুম, হুম। পি স্কোয়ার বাই ওয়াইসেন প্লাস পোটেনশিয়াল এনার্জি যেটা বলে কেউ, কি হয় সিম্পল হারমোনিক অসিলেটরের পোটেনশিয়াল এনার্জি কি হয়, তোরা সলভ করে দিলি তো? হাফ কে এক্স স্কোয়ার। একদম, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমি ইন জেনারেল বললাম এক্সটাকে আমি কি হিসেবে লিখবো, জেনারেলাইজ পজিশন কিউ আকারে, ঠিক। তাহলে আমার আমার ক্ষেত্রে এখন এনার্জিটা কি হলো, ই ইকুয়ালস টু পি স্কোয়ার বাই ওয়াইসেন প্লাস হাফ কে কিউ স্কোয়ার, ঠিক। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি কি এটাকে কিরকম ভাবে সাজাচ্ছি দেখ, আমার কাছে তাহলে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট কোনটা হয়ে গেছে দেখ, পি একটা কোঅর্ডিনেট আমার কাছে আছে, কিউ একটা কোঅর্ডিনেট আমার কাছে রয়েছে, রয়েছে তো। তাহলে আমি এখান থেকে একটা এমন ট্র্যাজেক্টরি ডিফাইন করবো যেটাকে আমি পি আর কিউ স্পেসে প্লট করতে পারবো। কিছু কি ডিফাইন করতে পারবো এখান থেকে আমি? হ্যাঁ, মানে ইন্টারচেঞ্জ করলে তো একটা রিলেশন আসবে পি আর কিউ এর মধ্যে। আচ্ছা, কি আসবে দেখা যাক। আমি ইটাকে নামাচ্ছি এদিকে, তো কি করবো, পি স্কোয়ার বাই টোয়াইস এন ই প্লাস কে ইউ স্কোয়ার বাই টোয়াইস ই ইকুয়ালস টু ওয়ান, হলো। এটাকে আমি কিরকম সুইটেবলি ওয়েতে লিখবো দেখ, পি স্কোয়ার বাই, দেখে লিখতে পারি আন্ডার রুট টোয়াইস এম ই আন্ডার রুট টোয়াইস এম ই তার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই টু ই বাই কে তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, লিখতে পারি এটা তো? হ্যাঁ। কারো কি দেখে মনে হচ্ছে এটা কার ইকুয়েশন হতে পারে? ইলিপসে। একদমই তাই। আমি ডিফাইন করলাম এ ইকুয়ালস টু আমার কাছে টোয়াইস এম ই আর বি ইকুয়ালস টু আন্ডার রুট টোয়াইস ই বাই কে।
তাহলে এর ফর্মটা আরো সুইটেবলি হতে চলে এলো। তাহলে কি হলো, সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে কিসের ইকুয়েশন এলো, ইলিপস, ঠিক কিনা? রেসপন্স করবে। হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে আমি যদি প্লট করতে চাই আমি কি করব? এদিক বরাবর আমার কি রয়েছে, পি রয়েছে, পি রয়েছে। আমার ছবি একটু বাজে হতে পারে, মানে আমি এটা আঁকছি। তো বেসিক্যালি যেটা বক্তব্য সেটা হচ্ছে একটা ইলিপস পাবো আমি, তাই তো? হ্যাঁ একটা ইলিপস পাবো। তার মানে কি আমি যে তাহলে তাহলে কারণ আরেকটা একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি সিম্পল হারমোনিক অসিলেটরকে নিই, সেটাকে যদি আমি ফেজ স্পেস ট্রাজেক্টরিতে প্লট করি, তাহলে আমি তার ট্রাজেক্টরি কি পেলাম, ইলিপস পেলাম, তাই তো? তাহলে প্রত্যেকটা ট্রাজেক্টরি প্রত্যেকটা পয়েন্ট আমি কি পাবো, প্রত্যেকটা পয়েন্ট একটা করে আমার পয়েন্ট হবে, যেটা হচ্ছে ফেজ পয়েন্ট গুলোকে রিপ্রেজেন্ট করবে, তাই তো? লাল কালি দেখাই, ঠিক আছে। প্রত্যেকটা যতগুলো তুই ছোট ছোট করে আঁকতে পারি, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একটা রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট, তাই তো? ইয়েস ইয়েস। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাকে কেউ বল, এই ইলিপসের এরিয়া কত হবে? ইলিপসের এরিয়া কত হবে? এরিয়া প্লট করতে কত হবে এরিয়া? কারোর মনে নেই সূত্র? ঠিক আছে, এর যেটা এরিয়া সেটা হচ্ছে পাই ইন্টু এ ইন্টু বি, ঠিক আছে? এটা তুই ক্যালকুলেট করিস, পাই ইন্টু এ ইন্টু বি, তাহলে কত হচ্ছে? পাই ছিল আমার কাছে এ আন্ডার রুট টুয়াইস এম ই, আর বি কত ছিল, এটা হচ্ছে 2e বাই কে তার রুট, তাই তো? ঠিক আছে, ক্লিয়ার? এতদিন হুম হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, আমি কারো কোনো কিছু ডাউট থাকলে বলতে পারি, ইমিডিয়েটলি বল। এখান থেকে যেটা আমি করলাম, মানে যেটা ফেস ফেস ট্রাজেক্টরি এ করলাম, সেটাতে কারো কোনো কিছু ডাউট রয়েছে? না বুঝতে পেরেছি। বোঝা যাচ্ছে তো পুরোটা? তার মানে কি হলো, আমি যখনই একটা আমার কাছে কোনো এরকম হ্যামিল্টনিয়ান ইকুয়েশন দেওয়া থাকবে, তাহলে তাকে আমি অবশ্যই কোন ফর্মে লেখার চেষ্টা করবো, পি আর কিউ টার্মে, ঠিক কিনা? তাহলে আমি পি আর কিউ যদি টার্মে লিখতে পারি, তাহলে সেখান থেকে আমি একটা ডাইরেক্টলি পেয়ে যাবো, ঠিক আছে? এবার যেটা হ্যাঁ বক্তব্য, হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার যেটা বক্তব্য, আমি যদি এই পুরো সার্ফেসটা এরিয়া পেতে চাই, তাহলে আমাকে এক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে পাই ইন্টু এ ইন্টু বি, যেটা ইলিপসের এরিয়া, তাই তো? এখানটা যেটা পাবে, তাহলে যদি টোটাল এরিয়াটা তুই ক্যালকুলেট করিস, সেটা হচ্ছে টোটাল তোকে নাম্বার অফ রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট তোকে দিয়ে দেবে, ঠিক আছে? এবার এখান থেকে কিভাবে মাইক্রোস্টেট ক্যালকুলেট করতে হয়, এখান থেকে তুই মানে যে এরিয়াটা তুই পেলি, সেটা হচ্ছে তোর কাছে টোটাল নাম্বার অফ রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট, তোর কাছে টোটাল নাম্বার অফ রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট হলো, ঠিক আছে? এবার এখান আচ্ছা, থেকে রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট তো এই মানে এই বাউন্ডারির ওপরে রয়েছে, বাউন্ডারির ভিতরে তো নেই ওখানটা। না, আমি বলছি কি, তোর কাছে যখন সিঙ্গেল একটা ট্রাজেক্টরি ছিল, তার মধ্যে শুধুমাত্র ওপরে পয়েন্ট ছিল, তাই তো? হ্যাঁ এখানে কি হয়েছে, এখানেও তোর ট্রাজেক্টরির ওপরেই পয়েন্ট গুলো রয়েছে। সরি, এখানটা আসলে টোটাল নাম্বার অফ রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট নয়, এটা তোর কাছে কি হবে, টোটাল ফেস স্পেস ভলিউম হবে, তাই তো? এখানে কি হবে, টোটাল ফেস স্পেস এরিয়া হবে, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই বলছি। একদম, টোটাল ফেস স্পেস এরিয়া, ঠিক আছে? এবার এই টোটাল ফেস স্পেস এরিয়া থেকে কিন্তু মাইক্রোস্টেট ক্যালকুলেট করা যায়। কিভাবে ক্যালকুলেট করা যায়, কিভাবে হয় না হয়, তার অনেক বড় ব্যাপার রয়েছে। এখান থেকে তুই মানে আমি সেটা যেটা আজ মানে চাইছি না যেতে, কারণ এখান থেকে শুরু করি সেটা আরো 1 ঘন্টা সময় লেগে যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারলাম, আমি কি বললাম, যে তোকে যদি কোনো হ্যামিল্টনিয়ান দেওয়া থাকে, তোর কাছে ধর কোনো হ্যামিল্টনিয়ান তোকে দিয়ে দিয়েছে এরকম, সেখান থেকে তোকে অ্যাকচুয়ালি মেন ফান্ডা যেটা তোকে, সেটা হচ্ছে পি আর কিউ টার্মে তোকে আনতে হবে, তাহলে তুই পি আর কিউ টার্মে কোনো একটা ট্রাজেক্টরি ড্র করতে পারিস। বোঝা গেছে?
তুই সেখান থেকে এবার যখনই তুই পি কিউ টার্মে কোনো কিছু পাবি, তাহলে তার এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটা আমি ওয়ান ডি বললাম বলে সেটা এরিয়া আন্ডার দ্য কার্ভ হলো, তাই তো? যদি থ্রি ডি হতো কি বলতিস? ভলিউম বলবো স্ফিয়ার। একদম হ্যাঁ একদম। তাহলে এখান থেকে হতো ফেস স্পেস ভলিউম হতো, ঠিক কিনা? ইয়েস ইয়েস। হ্যাঁ, তাহলে ফেস স্পেস ভলিউম থেকেও আমি মাইক্রোস্কোপ ক্যালকুলেট করতে পারবো। আর যদি ওয়ান ডি হয় এখানে, তাহলে ফেস স্পেস এরিয়া কাছে, কারণ এতে কোনো ভলিউম হবে না, ঠিক আছে? এখান থেকে কিন্তু নাম্বার অফ মাইক্রোস্কোপ ক্যালকুলেট করা যায়। তাহলে আমি যেটা মেন আমার তাহলে এত অব্দি যেটা যেটা বললাম সেটা হচ্ছে হ্যামিল্টনিয়ানটা তোকে প্রথমে দিয়ে দেওয়া হবে। হ্যামিল্টনিয়ান থেকে তোকে কোশ্চেনে কিন্তু ফেস স্পেস ট্র্যাজেক্টরি ড্র করতে বলতে পারে এবং দেয়, প্রত্যেকবারই একটা করে দেয়, 2 নাম্বার কোশ্চেন দেয়। তাহলে তোর অ্যাকচুয়ালি ফেস স্পেস ট্র্যাজেক্টরি ড্র করা মানে তোর কাছে কোঅর্ডিনেটটা হবে হচ্ছে পজিশন মোমেন্টাম কোঅর্ডিনেট। পজিশন মোমেন্টাম কোঅর্ডিনেটের তুই যদি কোনো ট্র্যাজেক্টরি ড্র করিস, তার প্রত্যেকটা পয়েন্ট একটা রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট, এবং যেটা ফেস স্পেস ট্র্যাজেক্টরি সেটাকে বলা হচ্ছে, যেটার নাম বললাম আসলে ফেস স্পেস ট্র্যাজেক্টরি, সেটা হচ্ছে এটা। এবং তার প্রত্যেকটা পয়েন্ট একটা রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট। প্রথমত হ্যামিল্টনিয়ান তোকে দিয়ে দেবে, বা কোশ্চেন তোকে হ্যামিল্টনিয়ান নাও বলতে পারে, তোকে হ্যামিল্টনিয়ানটা কোশ্চেন থেকে বের করতে হবে। হ্যামিল্টনিয়ান বের করার পর সেটাকে পি কিউ টার্মে লিখতে হবে। পি কিউ টার্মে লিখে তুই এরকম একটা ট্র্যাজেক্টরি পাবি। সেটা থ্রি ডিতে পাস। ধর আমি যদি বললাম তুই ট্র্যাজেক্টরিতে এরকম হলো, থ্রি ডিতে একটা স্ফিয়ার মতো পেলি, তাহলে সেক্ষেত্রে তুই করসপন্ডিং ফেস স্পেস ভলিউম পাবি। তোকে কোশ্চেনে ফেস স্পেস ভলিউম ক্যালকুলেট করতে বলতে পারে, অথবা সেখান থেকে মাইক্রোস্কোপ ক্যালকুলেট করতে বলতে পারে। কিভাবে মাইক্রোস্কোপ ক্যালকুলেট করতে বলতে পারে সেটা সম্ভব যদি আমি নেক্সট দিন থেকে নেক্সট দিন একবার একটু বলে দেবো, কারণ ওটা আমার একটু লাগবে। কিভাবে এখান থেকে মাইক্রোস্কোপ ক্যালকুলেট করে সেটা কিন্তু বলে দেবো এখান থেকে, বলে তারপরে আমি ডিস্টিংশন ফাংশনে যাবো। ঠিক আছে, এত অবধি আমি থামতে চাইছি। তো এত অবধি যেটা পড়ালাম এখান থেকে কোনো পয়েন্টে কারো কোনো ডাউট থাকলে আমাকে বল। না, বুঝতে পেরেছি। এত অবধি পুরোটা ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ আমার আরেকবার প্রবলেম করে নেই। দেখবো, যদি আচ্ছা, অসুবিধা হয় ফেস বলবো স্পেস তখন। ফেস স্পেস এরিয়াটা কি? ফেস স্পেস যেটা এরিয়া, যেটা আমি ড্র করলাম সেটা হচ্ছে যে, মানে ফেস মানে কি, ফেস স্পেস এরিয়া মানে কি, তুই ফেস স্পেসের একটা যখন কোনো একটা ট্যারিটরি ড্র করছিস, ধর একটা সার্কেল, সিম্পল একটা সার্কেলে যদি তুই বলিস পাই, তার সার্কেলে কত এরিয়া যেটা হবে সেটা তুই এখান থেকে ডিফাইন করতে পারবি। এটা ফিজিক্যালি কি ডিফাইন, মানে কি ফিজিক্যালি ডিফাইন করছে, তুই যতক্ষণ না ও মাইক্রোস্কোপ ক্যালকুলেট করতে। আচ্ছা 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 হ্যাঁ, এই ফেস স্পেস যেটা এরিয়া সেটা কিন্তু ফিজিক্যালি একটা মানে এর ফিজিক্যাল ভিউ পয়েন্ট রয়েছে, ঠিক আছে? আমি এটা একটু বলে দিতে চাইছি, তুই এই ফেস স্পেস এরিয়াকে যদি মানে আমরা গ্রাফিক্যালি কি জানি, গ্রাফিক্যালি কোনো পার্টিকেলের পজিশন মোমেন্টাম সাইমালটেনিয়াসলি ক্যালকুলেট করতে পারি, ঠিক কিনা? পারি কিনা? হুম, হুম। হ্যাঁ, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি কি আমরা জানি কোয়ান্টাম মেকানিক্যালি কোনো পার্টিকেলের সাইমালটেনিয়াসলি কি পজিশন মোমেন্টাম এ করতে পারবি? না। তাহলে হুম। তার ক্ষেত্রে একটা আনসার্টেনিটি থাকবে। দেখ তুই আনসার্টেনিটি ভালো করে খেয়াল করলে দেখতে পাবি ওটা কি হয়, ডেল্টা এক্স ডেল্টা পি এক্স অফ দ্য অর্ডার অফ এইচ কাট, ঠিক কিনা? হ্যাঁ দেখ তুই এর থেকে যদি ফেভার বুঝতে পারছিস, দেখ যদি ডেল্টা এক্স থেকে ডেল্টা পি বলে দিই, তাহলে কি এটা একটা আনসার্টেনিটির মতো কাজ করছে না? হ্যাঁ। হুম হুম হুম। হ্যাঁ, তার মানে কি, আমি যদি ধর একটা এরকম ফেসি ট্র্যাজেক্টরি আমার কাছে রয়েছে, এটা আমি যদি ইকুয়ালি ছোট ছোট অনেকগুলো সমান ভাগে ভাগ করি, এরকম ভাগ করি সমান ভাগে এরকম, তাহলে এর প্রত্যেকটা ভাগের যে এরিয়া, সেটা তাহলে কি হয়, প্রত্যেকটা ভাগের এরিয়া কি হবে, একটা ডেল্টা এক্স মানে ডেল্টা ডেল্টা কিউ। এক মিনিট, ধর আমি এটাকে এরকম ভাবে ড্র করলাম, ভালোভাবে ড্র করি, যখন বলছিস বলেই দিই এটা। ধর আমি এরকম ভাবে প্লট করলাম, এরকম আমার কাছে একটা ট্র্যাজেক্টরি এলো, ক্লিয়ার? ঠিক আছে, এটা হচ্ছে আমার কিউ, এটা হচ্ছে আমার পি। তার মানে আমি যদি এটাকে ডিফাইন করতে চাই এরকম ভাবে, এই বক্সটার এরিয়াকে ডিফাইন করতে চাই, তাহলে এটা করসপন্ডিং কি হবে কেউ বল? ডেল্টা কিউ বা ডি কিউ যাই বলিস না কেন, ইকুইভ্যালেন্স, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তাহলে এইটার স্মলটার এরিয়া কত হবে, ডিপি। হ্যাঁ। তার মানে এটা এই ছোট ছোট যে আমি এটা এটা এঁকেছি বক্সটা, তার এরিয়া কত হবে, ডিপি ইন্টু ডিএক্স বা ডিকিউ, ঠিক কি না? হ্যাঁ তাহলে দেখ এটা বলতে চাইছে যে ক্লাসিক্যালি এটা তো জিরো হতেই পারে, কারণ তুই যত খুশি ছোট একটা বক্স আঁকতেই পারিস, ঠিক কি না? কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি বলছে না, এটা ছোট হতে পারে না, এটা একটা মিনিমাম অর্ডার এইচ কাট হতেই পারে। এর এর থেকে ছোট তুই কোনো বক্সই আঁকতে পারবি না যার এরিয়া এইচ কাট থেকে ছোট হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ।
হ্যাঁ, এবার তাহলে দেখ তুই যদি টোটাল নাম্বার অফ টোটাল ফেস স্পেস এরিয়া যেটা আছে সেই ফেস স্পেস এরিয়াকে এটা দিয়ে ভাগ করিস, তাহলে তুই দেখ কতগুলো বাক্স তোর কাছে আছে তুই পেয়ে যাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই প্রত্যেকটা বাক্স আবার তো ধরে রাখ ওই প্রত্যেকটা বাক্স একটা মাইক্রোস্টেপ। ক্লিয়ার? হুম। আচ্ছা আচ্ছা, যে বুঝতে যে পেরেছি। যে আমাকে কোশ্চেনটা করলি যে টোটাল ফেস স্পেস এরিয়াটা অ্যাকচুয়ালি কি, তার মাত্রাটা বুঝতে পারলি অ্যাকচুয়ালি কি এখানে? হুম। হ্যাঁ, তাহলে টোটাল ফেস স্পেস যেটা এরিয়া সেখান থেকে আমি নাম্বার অফ মাইক্রোস্টেপ ক্যালকুলেট করতে পারবো। এটাই হচ্ছে ফিজিক্যালি বৈশিষ্ট্য। আমি আমি আচ্ছা, সব সময় তো ট্র্যাজেক্টরিটা এরকম মানে এক্সাক্ট পারফেক্টলি আসবে না তো, ওখানে তো মানে মানে এট দ্য বাউন্ডারিজও তো মানে সবসময় তো আমি মানে বক্স গুলো তো কমপ্লিট হবে না, মানে ইনকমপ্লিট বক্স তো থাকবে। না না, ধর ইনকমপ্লিট বক্স থাকলেও তার যে মিনিমাম যেটা এরিয়া, আমি তো বলছি মিনিমাম অফ দ্য অর্ডার অফ মিনিমাম এজ কাট, তাতে তো ছোট হতে পারবে না। তুই যত ছোট বক্সই আঁকিস না কেন, তার অর্ডারটা এজ কাট থেকে ছোট হবে না। এটা আমি তো ও আচ্ছা আচ্ছা। তোকে তো আমি এটা র্যান্ডমলি দেখালাম। ধর তুই কোনো সার্কেল পাস, তুই সিম্পল সার্কেলের ক্ষেত্রে তুই ফেস স্পেস এরিয়া বলিস বা যদি স্পিয়ার বলিস সেক্ষেত্রে ফেস স্পেস ভলিউম ক্যালকুলেট করতে পারবি। সেটা কিভাবে ক্যালকুলেট করে সেটা আরো কিছু থিওরি রয়েছে, সেটা ইন্টিগ্রেশন করে করতে হয়, সেটা আমি পরবর্তী ক্ষেত্রে বলবো। আমি জাস্ট ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি ফেস স্পেস এরিয়াটা কি হয়। আমি বলতে চাইছি সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আরো অনেক কিছু বলার আছে ফেস স্পেস এরিয়া। শুধুমাত্র তাহলে তুই বলতে পারে স্যার আমার কাছে এরকম সিস্টেম তো নাও হতে পারে, আমার কাছে তো আরো কমপ্লিকেটেড সিস্টেম হতেই পারে, ঠিক কি না? যেখানে আমি এরকম বক্স ভাগ করতে পারবো না, ঠিক? তাহলে সেক্ষেত্রে আমি হ্যাঁ কিভাবে ক্যালকুলেট করবো? হ্যাঁ, এক্স্যাক্টলি। সেক্ষেত্রে আমি কিভাবে ক্যালকুলেট করবো? সেক্ষেত্রে আমাকে অবশ্যই নিতে হবে ইন্টিগ্রেশন ফর্মুলা নিতে হবে, কারণ সব থেকে স্মল ডিভিশনকে আমি ইন্টিগ্রেশন দিয়ে ব্যাখ্যা করতে পারবো, ঠিক কি না? হুম হুম, ঠিক ঠিক। হ্যাঁ, তাহলে যেটা বক্তব্য সেটা হচ্ছে আমি ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করছি যেটাই, এই ফেস স্পেস সম্পর্কে কিন্তু আরো অনেক থিওরি রয়েছে, সেটা আমি আমি যদি নাও বলি পরবর্তী ক্লাসে, সেটা ইনিশিয়াল পার্ট যেটা আছে ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স সেটা তার করসপন্ডিং এটা রিলেটেড, তো সে সেটা বলবে। আমি চাইছি পরবর্তী ক্লাসে আমি এখানটা একটু বলবো, মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফেস স্পেস এরিয়াটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, সেখান থেকে কিভাবে মাইক্রোস্টেপ ক্যালকুলেট করতে হয় সেটা আমি আসবো। কিন্তু আমার যেটা বেসিক ফান্ডা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর সম্পর্কে আমি কি অ্যাকচুয়ালি জানতে চাইছি, ওভারভিউ, সেটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। ঠিক আছে, একদম। আর আর কারো কোনো ডাউট আছে? আমি সবার নাম তো এখানে দেখতে পাচ্ছি না, তো সবাই একটু মানে বল, তাহলে আমি মানে বুঝতে পারবো সবাই। কারো কোনো পয়েন্টে 100 বার জিজ্ঞাসা করবি, কোনো অসুবিধা নেই, মানে ডাউট কিন্তু কোনো রাখবি না, ক্লিয়ার করবি অলওয়েজ। ঠিক আছে, কারো কোনো ডাউট নেই? পড়তে হবে আরো। অল ক্লিয়ার? আপাতত যে ফ্লেভারটা দিলাম সেই ফ্লেভারটা ক্লিয়ার তো, মানে কি অ্যাকচুয়ালি করাতে চাইছি আমি বা অ্যাকচুয়ালি কি পড়তে চাইছি আমরা? হ্যাঁ, এটা সেটা হচ্ছে, বুঝতে পেরেছি। হ্যাঁ হুম। হ্যাঁ, এখানে আমাকে আর তোদেরকে সবাইকে মিলে পড়তে হবে, এটাই বক্তব্য। ঠিক আছে, মানে কি ফ্লেভারটা আমি অ্যাকচুয়ালি দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ক্ষেত্রে, সেটা সবার ক্লিয়ার? হ্যাঁ, সেটা ক্লিয়ার। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অপূর্বদা, তুমি কিছু বলার থাকলে বলো, আমি রেকর্ডিংটা বন্ধ করলাম। ওকে, সো অনেক ধন্যবাদ সৈকতকে। তো দেখলি জিনিসগুলো কতটা ইলাবোরেট করে বলা হলো। তো এটা তো ফার্স্ট অ্যান্ড অনলি ফ্রি লাইফ সেশন, তো ডেমো দিল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স সম্বন্ধে, পরে মানে অনেক ডিটেলসে জানবি, ঠিক আছে? তো আর নতুন করে বলার কিছু নেই। তো তোরা রেজিস্ট্রেশন করে নিস যারা বাকি আছে, সেখানে অনেকেই করে নিয়েছে যারা আছে অলরেডি, তোরা রেজিস্ট্রেশন করে নিস। আর যারা জানিস অলরেডি, যারা আগে থেকে পড়িস জানিসই তো, পেমেন্ট হয়ে গেলে রিসিপ্টটা পাঠিয়ে দিস, ঠিক আছে? কোনো সমস্যা নয়। আর যারা নিউ আছিস তারা মানে যারা রেজিস্ট্রেশনের প্রসেস জানিস না, কিছুই না, আমাকে ইনবক্স করবি। আমার নাম্বার আসবে সবার কাছেই আছে। আমি তোদের রেজিস্ট্রেশন ফর্মটা কি করে কি করতে হয় প্রসেস সমস্ত কিছু দিয়ে দেবো, ঠিক আছে? ইনবক্স আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করবি, ঠিক আছে? ম্যানেজ করে আমি বলে দেবো। তো ফুল কোর্স প্রাইস হচ্ছে 2000 অনলি নাও, 25% off is ongoing. You will get the full course now on rupees 1.5k, that is 1500 টাকায় তোরা সমস্ত মানে গোটা ফুল কোর্সটা পেয়ে যাবি, ঠিক আছে? তো এটা হচ্ছে ফুল প্রিমিয়াম কোর্স, 3জন মিলে পড়াবো, আমরা বলেই দিয়েছি। তো আজকে ক্লাস করে বুঝতেই পারলি দ্য স্ট্যান্ডার্ড অফ এমপি, ঠিক আছে? তো যেটা রেসপন্সিবিলিটি আমরা দেবো সেটা ভালোভাবে আমরা পূরণ করি। এবার কিভাবে করি তোরা আমাদের কাছে আগে পড়েছিস, জানিসও, তোদের অনেক জুনিয়ররাও পড়ে। তো তাদের বন্ধুদের শেয়ার কর এবং তাদের তাড়াতাড়ি বল যে এটা করে নিতে, মানে রেজিস্ট্রেশনটা করে নিতে। কারণ ফিজিক্সে কিন্তু বেশি স্টুডেন্ট নেবো না, কারণ এই খাতা দেখতে যেটা বললাম অনেক সময় লাগে, ঠিক আছে? তো সেই জন্যই ফিজিক্স বেশি স্টুডেন্ট নেই না, কারণ এই পাইথন আর ফিজিক্স সম্পূর্ণ ডিফারেন্ট, ঠিক আছে? তো এটাই বলার, নতুন করে কিছু বলার নেই। তোদের কিছু বলার থাকলে বলতে পারিস, বুঝতে পেরেছিস সব, মানে সবাই কোনো মানে অসুবিধা না, সবাই বুঝতে পেরেছিস তো? কারণ এখানে এই অঙ্কিতা, অনুভব আর শঙ্করীর সাথে বাকিটা চুপচাপ বসে আছিস।
তো এটাই বলবো, দেখ আমরা আগেই বলি পয়সাটা আমাদের গোল নয়, তো তোরা ক্লাস করিস, ঠিক আছে? অ্যাসাইনমেন্টসে দেওয়া হবে, আজকে ক্লাসের নোটসও সই করে দিয়ে দেবে, ঠিক আছে? মানে যদি ফ্রি লেকচার গ্রুপে শেয়ার করে দেওয়া হবে, রেকর্ডেড টপ ফ্রিলি ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে? তো আপলোড হয়ে যাবে, তোদের সাথে শেয়ার করে দেবো আমি। আর রেস্ট লেকচার্স অ্যান্ড নোটস এভরিথিং অ্যান্ড এক্সাম সবকিছুর জন্য তোদের রেজিস্ট্রেশন করতে হবে। তো তোরা তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করে নিস, ঠিক আছে? আর তোদের ক্লাস মেনলি যদি বলিস ক্লাস কখন কি নেওয়া হবে, ক্লাস তোরা নিশ্চয়ই জানিস আমরা প্রত্যেক ক্লাস আগে তোদের সবার মতামত নিই, যখন তোরা ফ্রি থাকিস তখনই হোক আমরা ক্লাস নিই। আর মেনলি যেমন হয় উইকেন্ডেই রাতের দিকে বা যখনও ক্লাস নেওয়া হবে। ওকে, তো থ্যাংক ইউ। কারো কিছু বলার আছে বলতে পারিস। সকলে বুঝতে পারলি তো? সবাইকে জিজ্ঞাসা হচ্ছে এখানে, বুঝতে পেরেছিস তো? এই কয়জন ছাড়া তো বাকিটা রেসপন্স করলি না, তো এরকম চুপচাপ থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? এই যারা আছিস এখানে সকলে বুঝতে পেরেছিস? এই যে সৌরভ চ্যাট বক্সে লিখলো, তারপর এই যে হ্যাঁ, মুবাসারিন, তারপর হ্যাঁ, আমি বলতে চাইছি সবাই একটু ইন্টারাকশন করিস, কারণ এখানে কোর্সটা পুরো নিউ কোর্স, মানে তোদের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যে কোর্সটা হবে সেটা পুরোপুরি নিউ, ঠিক আছে? তোরা যদি ইন্টারাকশন না করিস তাহলে কিন্তু মানে আমারও অসুবিধা হবে, তো আমি বুঝতে পারবো না তোরা অ্যাকচুয়ালি বুঝতে পারছিস কি না পারছিস। তো ইন্টারাকশন করলে তোরাও শিখতে পারবি, আমিও শিখবো অনেক কিছু তোদের থেকে, সেটাই হচ্ছে আমাদের মেন মোটিভ, ঠিক আছে? ইন্টারাকশন কিন্তু করতে এক্স্যাক্টলি, হবে। মানে এক্স্যাক্টলি ঠিক বলেছো। মানে না ওই দিক থেকে না রেসপন্স হলে কিন্তু আমাদের অসুবিধা হয়। মানে দেখ, সত্যি কথা বলতে উই লার্ন টুগেদার, ওকে? দিস ইজ দ্য মেন পয়েন্ট। উই লার্ন টুগেদার, ঠিক আছে? তোদের কাছ থেকে আমরা কিছু শিখবো এবং আমরা যদি তোদের কিছু শেখাতে পারি সেটা আমাদের কাছে অনেকটাই বড় প্রাপ্তি হবে, ঠিক আছে? এটাই বলে ইন্টারাকশন করে, লজ্জার কিছু নেই, আমরা সবাই তোদের দাদার মতো, ঠিক আছে? ওকে। আর বাকিরা এই যে তুফান চুপচাপ আছিস, তারপর যে সোহেল, তো সকলে বুঝতে পেরেছিস তো? তারপর মুবাসারিন, তারপর এই যে একজন কে আছে নতুন নাম দেখছি, যে অভিরু। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। আর শেয়ার বলার কিছু নেই। অভিরূপের নামটা তো শোনা শোনা লাগছে। অভিরূপ তুমি না আমাদের কাছে পড়িস নাকি বলতো? অভিরূপ নামটা চেনা চেনা লাগছে। হ্যাঁ, ও হ্যাঁ, আমি আচ্ছা ইয়েতে আচ্ছা আছি, ওই পাইথনে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তোরা রেজিস্ট্রেশন করে নিস তাড়াতাড়ি, ঠিক আছে? কারণ ক্লাস শুরু হয়ে যাবে, মানে প্রিমিয়াম ক্লাস। কিছু বুঝতে পেরেছিস তো? আবার মোটামুটি এরকম কিন্তু ইন্টারাকশন করিস, আর বাকিরাও কথা বলিস, চুপচাপ থাকিস না। ক্লাসে জয়েন করে ক্লাসের দিকে মনটা রাখিস, ঠিক আছে? তাহলে সুবিধা হয় আর কি, তোদেরও ভালো শিখতে পারবি। আর দিনে দিনে করে তোদেরই ভালো। আর একটা জিনিস, এই যে আজকে একটা প্রবলেম করলো না সৈকত, ওই যে এসএইচওর ক্ষেত্রে সিম্পলি আমরা ওই যে পি স্কোয়ার বাই 2m, ওই যে কাইনেটিক এটা অ্যাড করে যে ইলিপসের ইকুয়েশনের প্লটটা করলো, তো এই এরিয়াটা বার করলো। তুই একবার পিআইকিউটা খুলে দেখ, দেখবি সেম কোশ্চেন কতবার পিআইকিউতে এসছে। তুই খুলেছি একবার ক্লাসের পর দেখে নিবি। তো এটাই হ্যাঁ, হচ্ছে আমি একটু বলতে ব্যাপার। চাইছি এখানে, আমি যে কটা প্রবলেম এখানে করাবো সবগুলো কিন্তু থিওরি করেই করছেন, ঠিক আছে? মানে সেগুলোই কেউ যদি ভালো করে ওগুলো করে, কিন্তু তার বাইরে আশা করি মনে হয় কিছু আসবে না। এলেও তোরা সেটা করতে পারবি, কনসেপ্টটা প্রজেক্টটা ক্লিয়ার জানা থাকে, ঠিক আছে? আমি প্রবলেম নতুন কিছু মানে দেবো বলতে পিআইকিউ থেকে আমাকে দিতে হবে, এবার যদি কিছু খুঁজে পাই সেটা আলাদা কথা, কিন্তু ওইগুলো ভালো করে করতে হবে। মানে মানে বাড়িতে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না কিছু। তো বললাম, বুঝতে পারলি সবাই? হুম, বুঝতে পেরেছি। ওকে, আরেকটা কথা, থ্যাংক ইউ। এক মিনিট, মানে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার যদি পড়ানো ফার্স্ট মনে হয়, মানে আমার কথা একটু ফার্স্ট হয়, ঠিক আছে? কারোর যদি কোনো অসুবিধা হয় বলবি আমাকে স্লো পড়ানোর জন্য, মানে সেক্ষেত্রে আমি কিছু কিছু মনে করবো না, কিছু বলবো না, ঠিক আছে? মানে আমার কথা এমনি ফার্স্ট অনেকটাই, তো সেই জন্যই বলছি কারোর যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয়, যে কারোর মনে হয় ফার্স্ট পড়াচ্ছি বা ফার্স্ট কথা বলছি, সেক্ষেত্রে আমাকে বলবি, অবশ্যই বলবি যে আমি অবশ্যই স্লো পড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে? এখানে মানে ভয় পাওয়ার কিছু নেই, লজ্জা পাওয়ার কিছু নেই।